আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, বেসিক ইলেকট্রিসিটির সেমিস্টার ফাইনাল প্রিপারেশন ক্লাসে তোমাদের স্বাগতম। তো তোমাদের এই বইয়ে টোটাল 14টা চ্যাপ্টার রয়েছে। 14টা চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো সেপারেট করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ রচনামূলক কোয়েশ্চেনগুলো। এখানে আমরা 10টা রচনামূলক নিয়ে আলোচনা করব। তো তোমাদের সাথে সম্পূর্ণ ক্লাস জুড়ে টিচার হিসেবে থাকছেন শিমুল স্যার। তো স্যারকে আমি শুরু করতে রিকোয়েস্ট করছি। তো চলো শুরু করি আমরা। প্রমাণ করো যে আর ইকুয়াল রো এল বাই এ। এই প্রশ্নটা হচ্ছে গিয়ে তোমাদের অনুশীলনী দ্বিতীয় অধ্যায়ের তোমাদের এই প্রশ্নটা রচনামূলক হিসেবে আছে। এই কোশ্চেনটা প্রমাণ হিসেবেও আসতে পারে, আবার হচ্ছে কি এই সূত্রটা দিয়ে ম্যাথও আসতে পারে। তো আমরা প্রথমে এই সূত্রটা প্রমাণটা একটু আমরা দেখে নিই। এই সূত্রটা প্রমাণ করতে গিয়ে আমরা জানি হচ্ছে গিয়ে রোধের দুইটি সূত্র আছে, একটা হচ্ছে কি দৈর্ঘ্যের সূত্র আর একটা হচ্ছে গিয়ে প্রস্থচ্ছেদের সূত্র। প্রথমে যে সূত্রটা সেটা হচ্ছে আর সমানুপাতিক এল, অর্থাৎ কোন পরিবাহীর যদি রেজিস্ট্যান্স বাড়ে অর্থাৎ রোধ বাড়ে তাহলে তার দৈর্ঘ্য বাড়বে। আলটিমেটলি কোন পরিবাহীর যদি দৈর্ঘ্যকে আমি বৃদ্ধি করি, কোন পরিবাহীর যদি আমি দৈর্ঘ্যকে বৃদ্ধি করতে থাকি তাহলে তার রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। 2 নম্বর সূত্র যেটা সেটা হচ্ছে আর সমানুপাতিক 1/a। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এটা হচ্ছে গিয়ে কোন পরিবাহীর যদি প্রস্থচ্ছেদের, এটা হচ্ছে গিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে গিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কোন পরিবাহীর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে তার রেজিস্ট্যান্স কমবে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে তত তার রেজিস্ট্যান্স কমবে। এই দুইটা সূত্র রোধের, একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ হতে পাই 1 ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণে এই পাশে যে কমন জিনিসটা সেটা হচ্ছে কি আর, তাহলে এই পাশে থেকে আমরা নিলাম আর, আর এই পাশ থেকে প্রথম 1 নম্বর সমীকরণ আছে এল, তাহলে সমানুপাতিক এল গুণ 2 নম্বর সমীকরণ আছে 1/a, 1/a। তাহলে আমরা লিখতে পারি বা আর সমানুপাতিক এল এর সাথে যদি এলটা উপরের রাশি, এলটা হচ্ছে কি উপরের রাশি, এল এর সাথে যদি 1 গুণ করি তাহলে এল হয়, তাহলে এলটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমরা একটু এদিকে আসি। এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করব, যেটা রো। তাহলে আমরা লিখতে পারি আর সমান রো এল বাই এ। রোটা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। রো হচ্ছে কি একটি সমানুপাতিক ধ্রুবক। সুতরাং আমরা পাইলাম আর সমান রো এল বাই এ। এই প্রমাণটা হচ্ছে কি এতটুকুই, খুবই সহজ। তোমরা একটু জাস্ট 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ লিখবে। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে এখানে এই 1 নম্বর সমীকরণের রেজিস্ট্যান্স এবং 2 নম্বর সমীকরণের রেজিস্ট্যান্স আছে, এই দুটো কমন জিনিস, এখান থেকে একটা নিলাম। আর 1 নম্বর সমীকরণের লেংথ এবং 2 নম্বর সমীকরণ 1/a গুণ হিসেবে নিলাম। এলটা উপরে চলে গেলে এল এবং 1 এ গুণ হয়ে এলটা উপরে চলে গেলে এটা নিচে নামলো। সমানুপাতিক চিহ্নটা ওঠানোর জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করছি যেটাকে রো বলা হয়। তাহলে আমরা পাইলাম কি আর সমান রো এল বাই এ। আমরা এই মুহূর্তে যে প্রমাণটা দেখতে পাচ্ছি, যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি প্রমাণ করে যে 1/cs ইকুয়াল 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এই প্রমাণটা হচ্ছে রচনামূলক হিসেবে আছে তোমাদের অনুশীলনী তৃতীয়তে, 3য় নম্বর অনুশীলনী, 3য় অনুশীলনীতে এটা রচনামূলক হিসেবে আছে। এখানে প্রমাণ করতে বলছে যে সিরিজে সমতুল্য ক্যাপাসিটেন্সের মান, অর্থাৎ সিরিজে তুমি সমতুল্য ক্যাপাসিটেন্সের মান কত হবে তাই আলটিমেটলি বের করতে
বলছে। এখন প্রথমে তো আমরা বুঝবো সিরিজ। সিরিজ যে জিনিসটা সেটা হচ্ছে কি, আমি কয়েকটা ক্যাপাসিটর নেই এখানে, যেহেতু একটা দুইটা C1 C2 C3 তিনটা ক্যাপাসিটর ব্যবহার করছে, সো আমরা তিনটে ক্যাপাসিটর দিয়ে দেখাবো। প্রথমত একটা ক্যাপাসিটর নিলাম, একটা ক্যাপাসিটর নিলাম, তারপর আমরা আরেকটা ক্যাপাসিটর নিলাম, এরপরে আরেকটা ক্যাপাসিটর নিলাম, তিনটা ক্যাপাসিটর। এখন তিনটা ক্যাপাসিটরকে যদি তিনটা ক্যাপাসিটরের যখন ক্যাপাসিটর সমূহ প্রান্ত হতে প্রান্ত সংযোগ করা হয়, অর্থাৎ একটা ক্যাপাসিটর এর পরে আরেকটা ক্যাপাসিটর এর পরে আরেকটা ক্যাপাসিটর, তিনটা ক্যাপাসিটরকে যখন আমরা পর পর সাজিয়ে যখন এর ভিতরে একটা সংযোগ করে দিব, তখন সেটা সিরিজ সংযোগ হয়ে যাবে। তিনটা ক্যাপাসিটর আর এখন আমি একটা ভোল্টেজ সোর্স যোগ করব। ভোল্টেজ সোর্স, আমি একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিব। ভোল্টেজ সোর্স লাগিয়ে দিলে তিনটা ক্যাপাসিটর আর আমি একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিলাম। এখন এই ক্যাপাসিটর তিনটা ক্যাপাসিটর, সেহেতু আমরা তিনটা ক্যাপাসিটরকে আইডেন্টিফাই করার জন্য প্রথমটাকে দিলাম C1, দ্বিতীয়টাকে দিলাম C2, তৃতীয়টাকে দিলাম C3। এখন এখানে যে প্রমাণটা করতে বলছে 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3, এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে গিয়ে এই যে তিনটা ক্যাপাসিটর আছে সিরিজে, এই সিরিজে তিনটা ক্যাপাসিটর যে সমতুল্য ক্যাপাসিটেন্স, অর্থাৎ এই তিনটা ক্যাপাসিটরকে একসাথে করে একটা ক্যাপাসিটর তৈরি করে ফেলবো। তো তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে কি, এই তিনটা ক্যাপাসিটর আড়াআড়িতে যে ভোল্টেজ, অর্থাৎ এই ক্যাপাসিটরের যে পটেনশিয়াল পার্থক্য, এই ক্যাপাসিটরের পটেনশিয়াল পার্থক্য, এই ক্যাপাসিটেন্সের পটেনশিয়াল পার্থক্য আমরাকে V দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন দেখো, আমরা যেহেতু জানি যে সিরিজে ভোল্টেজ সমান থাকে না, সেহেতু ক্যাপাসিটর C1 এর যে পটেনশিয়াল পার্থক্য বা ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে V1, ক্যাপাসিটর 2 তে V2, ক্যাপাসিটর 3 তে V3। কারেন্ট হচ্ছে গিয়ে সেম কারেন্ট যাচ্ছে। তো আমরা জানি একটা সূত্র, সেই সূত্রটা হচ্ছে গিয়ে Q = CV। এখান থেকে আমরা বা CV = Q বা V = Q/C। সাধারণত একটা ক্যাপাসিটরের ভোল্টেজ যদি বের করতে চাই তাহলে V = Q/C। এখন এই সিরিজ সংযোগে প্রত্যেকটি ক্যাপাসিটরের চার্জ, এই ক্যাপাসিটরের চার্জ Q, এই ক্যাপাসিটরের চার্জ Q, এই ক্যাপাসিটরের চার্জ Q, তিনটি ক্যাপাসিটরে সেম চার্জ। এখন কথা হচ্ছে গিয়ে তিনটি ক্যাপাসিটর ভোল্টেজ আলাদা, ক্যাপাসিটর তিনটিও আলাদা, তাহলে চার্জ কিভাবে একই হয়? আমরা এটা সূত্র জানি, Q = IT। Q = IT। এখানে কোন ক্যাপাসিটরের যদি সময় যদি কয়েকটি ক্যাপাসিটর সিরিজ সংযোগ যদি সময় যদি স্থির কনস্ট্যান্ট থাকে, তাহলে তার যে পরিমাণ কারেন্ট থাকবে, কারেন্টের সাথে চার্জ ঠিক তেমনি সমান থাকবে। অর্থাৎ ক্যাপাসিটর তিনটির মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, সেহেতু তিনটি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যেহেতু সেম কারেন্ট যাচ্ছে, তাহলে তাতে চার্জটাও কি হবে? সেম হবে, অর্থাৎ কিউ হবে। যদি কারেন্ট যদি I1 যেত তাহলে কি হইতো? চার্জ হইতো Q1। যদি কারেন্ট যদি I2 হইতো, চার্জ হইতো Q2। যেহেতু এখানে কারেন্ট যাচ্ছে I, সেহেতু সবাই চার্জ কি একই, Q। তাহলে আমরা যদি C1 ক্যাপাসিটর যদি ভোল্টেজ বের করি, তাহলে আমরা লিখতে পারি V1। সুতরাং V1 = Q/C1। দ্বিতীয় ক্যাপাসিটর যদি ভোল্টেজ বের করি, V2 = এটার আদলে বের করতেছি আমরা, এই সমীকরণটার আদলে V2 = Q/C2, V3 = Q/C3। এখন আমরা এটা জিনিস জানি, সিরিজে প্রত্যেকটা ভোল্টেজ ড্রপ যদি যোগ করি তাহলে টোটাল ভোল্টেজটা পাওয়া যায়। তাহলে আমরা টোটাল ভোল্টেজটা এখন যোগ করব। টোটাল ভোল্টেজটা V = V1 + V2 + V3। এখন V সমান আমরা পাই কি? V = Q/C। V = Q/C। তাহলে V সমান আমরা লিখে বলবো Q/C। এখন বন্ধুরা দেখো, এখানে আমরা সিরিজ সার্কিটের
সমতুল্য ক্যাপাসিটেন্স বের করতেছি। তাহলে এই যে ক্যাপাসিটরের মানটা, এই ক্যাপাসিটরটাকে আমি কি দিব? সিএস দিব, যেহেতু এটা সিরিজ। এস তে কি বোঝাচ্ছে? সিরিজ বোঝাচ্ছে, এই এস তে বোঝাচ্ছে সিরিজ। তাহলে কিউ বাই সিএস সমান ভি1 এর মান কি পাইছি আমরা? ভি1 এর পাইছি ভি1 ইকুয়াল টু কিউ বাই সি1। তাহলে কিউ বাই সি1 প্লাস ভি2 এর মান কি? কিউ বাই সি2, কিউ বাই সি2 প্লাস ভি3 এর মান কি? ভি3 এর মান হচ্ছে কিউ বাই সি3, কিউ বাই সি3। এখন বা কিউ বাই সিএস ইকুয়াল কিউ বাই সি1 প্লাস কিউ বাই সি2 প্লাস কিউ বাই সি3। তিনোটা ভগ্নাংশ থেকে আমি যদি কিউ কমন নিই, তাহলে এখানে থাকবে কি? 1 বাই সি1 প্লাস 1 বাই সি2 প্লাস 1 বাই সি3। তাহলে আমরা এখানে কি পাই? কিউ বাই সিএস ইকুয়াল টু কিউ কমন নিছি আমরা, এই তিনটা ভগ্নাংশ থেকে কিউ কমন নিছি। তাহলে এখান থেকে কিউ কমন নিলে থাকে 1 বাই সি1, এখানে থাকে 1 বাই সি2 প্লাস 1 বাই সি3। এরপরে আমরা দেখি, এরপর হচ্ছে গিয়ে তাহলে বা কিউ বাই সিএস আমরা যেটা পাইলাম, কিউ বাই সিএস সমান পাইছি কিউ ইন্টু 1 বাই সি1 প্লাস 1 বাই সি2 প্লাস 1 বাই সি3। এখন এই সাইড, এই দিক এবং এই দিক, দুই দিক থেকে আমরা উভয় পাশ থেকে আমরা কি বাদ দিয়ে দিব? কিউ কে বাদ দিয়ে দিব। কিউ কে বাদ দিয়ে দিলে এই দিক কি থাকে? 1 বাই সিএস সমান 1 বাই সি1 প্লাস 1 বাই সি2 প্লাস 1 বাই সি3। প্রমাণটা এতটুকু পর্যন্ত এখানে আছে। এখানে প্রমাণ যেটা করতে বলছো 1 বাই সিএস ইকুয়াল টু 1 বাই সি1 প্লাস 1 বাই সি2 প্লাস 1 বাই সি3, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন প্রমাণটা আরেকটু যাইতে পারে, আরেকটু সামনের দিকেও আগাইতে পারে। প্রমাণটা এতটুকু এটাও প্রমাণ করতে পারে। মনে করো আমি এই ভগ্নাংশটা যদি আমি উল্টাই দিই, অর্থাৎ এখানে যে প্রমাণটা আছে, প্রমাণটা এতটুকু পর্যন্ত প্রমাণিত, এতটুকু পর্যন্ত করে দিলে শেষ, ক্লিয়ার, শেষ প্রমাণটা। কিন্তু যদি প্রমাণটা এভাবে না আসে, যদি এভাবে আসে, মনে করো ভগ্নাংশটা আমি উল্টাই দিলাম, তাহলে 1 বাই সিএস হলে সিএস উপরে নিয়ে গেলাম, তাহলে সিএস উপরে নিয়ে গেলে 1 নিচে নেমে যাবে। তাহলে সিএস বাই 1 ইকুয়াল, সরি, আমরা এর আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই এতটুকু পর্যন্ত আসার পর 1 বাই সিএস সমান সি1 সি2 সি3 এর লসাগু করব। তাহলে সি1 সি2 এর সি3 এর লসাগু কি? সি1 সি2 সি3। এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। যদি সি1 দিয়ে যদি সি1 সি2 সি3 কে ভাগ করি, তাহলে সি1 অর্থাৎ সি1 সি2 এবং সি3 কে যদি আমি সি1 দিয়ে ভাগ করি, তাহলে সি1 সি1 চলে গেছে, থাকতেছে কে? সি1 আর সি2। তাহলে আমরা এটা কি পাবো? এখানে সি1 সি1 কে সি1 দিয়ে সি1 সি2 সি3 কে ভাগ করলে সি2 এবং সি3 থাকবে, সি2 এবং সি3 কে 1 দিয়ে গুণ করলে সি2 সি3, এই প্লাস এর প্লাস। সি2 দিয়ে সি1 সি2 এবং সি3 কে ভাগ করলে সি2 সি2 চলে যাবে, সি1 সি3 থাকবে, সি1 সি3, এই সি1 সি3 যেটা থাকবে এটারে তো 1 গুণ করলে সি1 সি3 থাকবে, প্লাস প্লাস দিলাম। সি3 দিয়ে সি1 সি2 সি3 কে যদি ভাগ করি, তাহলে সি3 এবং সি3 চলে যাবে, থাকবে কে? সি1 এবং সি2। সি1 এবং সি2 কে 1 এর সাথে গুণ করলে সি1 সি2 পাবো, সি2 পাবো। এখানে যা আছে এই প্রমাণ হয়তো এরকমও বলতে পারো 1 বাই সি এর সমান প্রমাণ করো যে সি2 সি3 প্লাস সি1 বাই সি3, সি1 সি3 প্লাস সি1 সি2 বাই সি1 সি2 সি3। এখান প্রমাণটা এভাবে এভাবেও করতে বলতে পারে। আবার 1 বাই সিএস কে যদি আমি উল্টাই দিই, তাহলে সিএস টা উপরে চলে যাবে, 1 টা নিচে নামবে, সমান সি1 সি2। তাহলে এটা যদি আমি উল্টাই দিই, তাহলে এ ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে সি1 সি2 সি3 উপরে চলে যাবে, সি2 সি3 নিচে হবে, সি2 এই পুরাটা কোথায় নেমে যাবে? নিচে নেমে যাবে। তাহলে সি2 সি3 প্লাস সি1 সি3 প্লাস সি1 সি2।
ঠিক আছে, তাহলে আমরা এটা সমান বা কি লিখতে পারি, বা CS সমান C2 C3 প্লাস C1 C, আচ্ছা আমরা এটা উপরে লিখি, CS সমান C1 C2 C3, নিচে হচ্ছে গিয়ে C2 C3 প্লাস C1 C3 প্লাস C1 C2 C1 C2। তাহলে সুতরাং আমাদের প্রমাণ হলো কি, প্রমাণ হলো হচ্ছে গিয়ে CS সমান C1 C2 C3 বাই C2 C3 প্লাস C1 C3 প্লাস C1 C2। প্রমাণটা এখান পর্যন্ত আসতে পারে, যদি প্রশ্নে যেটা চাইবে প্রমাণটা এখান পর্যন্ত আসতে পারে, প্রমাণটা এই জায়গা পর্যন্ত আসতে পারে, আবার প্রমাণটা এখান পর্যন্ত আসতে পারে। এখন কোশ্চেনে যেটা চাইবে, কোশ্চেন যেটা চাইবে সেই হিসেবে প্রমাণটা অতটুকু পর্যন্ত, যেহেতু এখানে প্রমাণ করতে বলছে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, তাহলে আমি এখান পর্যন্ত করলে শেষ, এতটুকু পর্যন্ত করলেই শেষ। কিন্তু যদি প্রশ্ন যদি এরকম ভাবে বলে যে প্রমাণ করো যে 1/CS সমান C2 C3 প্লাস C1 C3 প্লাস C1 C2 বাই C1 C2 C3, তাহলে তুমি এর পরের লাইনটাই যদি লসাগু এবং গসাগু করে ফেলো তাহলে এর পরের লাইনটা পেয়ে যাচ্ছ। আবার যদি প্রশ্ন যদি এভাবেও প্রমাণ করতে বলে CS সমান C1 C2 C3 বাই C2 C3 প্লাস C1 C3 প্লাস C1 C2, তাহলে প্রমাণটা তুমি এখান পর্যন্ত টেনে আনতে হবে। এখানে আমরা দেখতে পারলাম যে CS সমান কি পেলাম, C1 C2 C3 বাই C2 C3 প্লাস C1 C3 প্লাস C1 C2। না আলটিমেটলি দেখলাম যে সিরিজে সমতুল্য ক্যাপাসিট্যান্স কিন্তু কমে যায়, সিরিজের সমতুল্য ক্যাপাসিট্যান্স কি হয়ে যায়, কমে যায়, সিরিজের সমতুল্য ক্যাপাসিট্যান্স কমে যাবে। এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে গিয়ে প্রমাণ করো যে CP ইকুয়াল C1 প্লাস C2 প্লাস C3। এটা হচ্ছে অনুশীলনী তৃতীয়, এটা রচনামূলক। তো এই প্রমাণটা করতে গিয়ে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে সিপি ইকুয়াল অর্থাৎ প্যারালালে সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান, সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান কিসে, প্যারালালে। কিছুক্ষণ আমরা সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান প্রমাণ করছি সিরিজে, এখন করব প্যারালালে। তাহলে আমি তিনটা ক্যাপাসিটরকে, একটা ক্যাপাসিটর, আরেকটা ক্যাপাসিটর এবং আরেকটা ক্যাপাসিটর, মোট তিনটা ক্যাপাসিটর, তিনটা ক্যাপাসিটরকে আমি প্যারালালে সংযোগ করলাম। কিসে সংযোগ করলাম, প্যারালালে, প্যারালালে সংযোগ করলাম। প্যারালালে সংযোগ করি, তাদের আড়াআড়িতে আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিলাম, সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে ভি, সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে ভি। এই প্যারালাল সার্কিটের সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান বের করা মানে কি, বের করা মানে হচ্ছে কি এই যে তিনটা ক্যাপাসিটরের মান আছে, আলাদা আলাদা তিনটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চে তিনটা ক্যাপাসিটর সংযোগ আছে, এই তিনটা ক্যাপাসিটরকে একটা ক্যাপাসিটর বানিয়ে ফেলা, তিনটা ক্যাপাসিটরকে একটা ক্যাপাসিটর বানিয়ে ফেলা, এটা হচ্ছে গিয়ে প্যারালাল সার্কিটের সমতুল্য ক্যাপাসিট্যান্স। অর্থাৎ সমতুল্য ক্যাপাসিট্যান্স বা সমতুল্য যে কোনো জিনিসটি হচ্ছে গিয়ে সবগুলোকে একসাথ করে ফেলা, একটাতে রূপান্তর করা। তাহলে আমরা উপরে ক্যাপাসিটরের নাম দিব C1, এটার নাম দিব C2, এটার নাম দিলাম C3। একটা জিনিস কি শিক্ষার্থী বন্ধুরা, প্যারালালে আমরা জানি ভোল্টেজ সমান, তাহলে C1 আর এতে যে ভোল্টেজ পাবে সেটা V। কেন V, কারণ আমি এই তিনটা ক্যাপাসিটর আর এতে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি V, তাহলে এই ক্যাপাসিটর C1 যে ভোল্টেজটা পাবে সেটা V, এই V, এবং এই C2 টা পাবে ঠিক সেম V, আবার এই C3 ও পাবে V, অর্থাৎ সেম ভোল্টেজ পাবে, কারণ তারা আলটিমেটলি ভোল্টেজের প্যারালালে, এই ভোল্টেজ সোর্সের প্যারালালে, প্যারালালে ভোল্টেজ সবসময় সমান থাকে। কিন্তু কি ভাগ হয়ে যাবে, কারেন্ট ভাগ হয়ে যাবে, মোট কারেন্ট এদিক দিয়ে এসে এখানে একটা ভাগ হয়ে যাবে, এখানে একটা ভাগ হয়ে যাবে, এখানে একটা ভাগ হয়ে যাবে, তিনটা ভাগ হয়ে যাবে। কারেন্টটা ভাগ হওয়ার কারণে, কারেন্টটা তিন ভাগে ভাগ হওয়ার কারণে আমাদের এখানে চার্জটা চেঞ্জ হয়ে যাবে। আগে আমরা সিরিজে
চার্জ ছিল সেম কিন্তু ভোল্টেজ ছিল আলাদা, কিন্তু প্যারালালে কি হয়ে যাবে, চার্জ হবে ভিন্ন, চার্জ ভিন্ন হয়ে যাবে, ভোল্টেজ একই হয়ে যাবে। তাহলে চার্জ হবে C1 এর চার্জ কি ধরবো আমরা, Q1, C2 এর চার্জ Q2, C3 এর চার্জ Q3। তাহলে আমরা জানি আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে গিয়ে Q ইকুয়াল CV। আমরা সূত্র জানি কি, Q ইকুয়াল CV। তাহলে এখানে চার্জ গুলো হচ্ছে কি Q1, Q2, Q3, চার্জ সম হচ্ছে Q1, Q2, Q3, ক্যাপাসিটর সম হচ্ছে কি C1, C2, C3 এবং তাদের আর ভোল্টেজ পটেনশিয়াল পার্থক্য হচ্ছে V। ঠিক আছে, তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি, আমরা জানি Q ইকুয়াল টু CV। আমাদের প্রথম ক্যাপাসিটরের যদি চার্জ বের করি, প্রথম ক্যাপাসিটর এটা হচ্ছে Q ইকুয়াল টু CV, প্রথম স্বাভাবিকভাবে। হ্যাঁ, আমরা যদি এখানে, এটা হচ্ছে স্বাভাবিক সূত্র। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা যদি Q1 অর্থাৎ ক্যাপাসিটর, এক নম্বর ক্যাপাসিটর যদি আমি চার্জ বের করি, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং Q1 ইকুয়াল টু C1V। অর্থাৎ ক্যাপাসিটর 1 এ চার্জ হচ্ছে Q1, ক্যাপাসিটর 1 এবং তার ভোল্টেজ পটেনশিয়াল পার্থক্য হচ্ছে V। ক্যাপাসিটর 2 এর জন্য চার্জ হবে Q2 ইকুয়াল C2V। ক্যাপাসিটর 3 এর জন্য চার্জ হবে Q3 ইকুয়াল C3V। ক্লিয়ার? এখন এই তিনটা ক্যাপাসিটরের তিনটা চার্জ আমরা পাইলাম। এখন এই চার্জগুলা অর্থাৎ এই Q1, Q2, Q3 এই তিনটা চার্জ যদি আমি যোগ করি, তাহলে আমি টোটাল চার্জ পেয়ে যাব। তাহলে আমরা লিখি টোটাল Q ইকুয়াল Q1 প্লাস Q2 প্লাস Q3। এখন Q equal to Q1 plus Q2 plus Q3, Q equal to কি পেলাম, Q equal to পেলাম CV। Q1 সমান কি পেলাম, C1V প্লাস Q2 সমান কি পেলাম, C2V। Q3 সমান কি পেলাম, C3V প্লাস C3V। এখন আমরা CV বা CV সমান, এখানে দেখো C1V, C2V, C3V অর্থাৎ তিনটার ভিতরে ভিটা কমন, তাহলে আমরা তিনটা থেকে ভিটা কমন নিতে পারি। তাহলে কমন নিলে ভি কমন নিলে থাকে এখানে কি C1 প্লাস C2 প্লাস C3। এখন আমরা উভয় দিক থেকে ভোল্টেজটা বাদ দিয়ে দিব, উভয় দিক থেকে কি বাদ দিয়ে দিব, ভোল্টেজটা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিয়ে দিলে আমাদের থাকে কি আর সি। একটা জিনিস আমরা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা এখানে কিসে করতেছি, ক্যাপাসিটরের সমতুল্য যে ক্যাপাসিট্যান্স বের করতেছি কিসে, প্যারালালে। তাহলে আমরা এটাকে কি দিয়ে আইডেন্টিফাই করব, সিপি। তাহলে এটা কি হবে, সিপি। তাহলে আমরা এদিক থেকে ভি এবং এদিক থেকে ভি যদি আমি কেটে দিই, তাহলে এখানে পাইলাম কি, সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3। আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেল সিপি ইকুয়াল টু, তাহলে আমরা এখান থেকে আমরা উপরে চলে আসি, এই জায়গাটাতে একটু দেখি, এই জায়গাটাতে আমরা একটু দেখি, এই জায়গাটা তাহলে সিপি সমান, সুতরাং আমরা কি লিখতে পারি, সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, এতটুকু এভাবেই লিখে দিলে হয়ে যাবে। তো আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারছো। আমরা এখন দেখবো অনুশীলনী 3-এর একটা রচনামূলক। আমরা দেখতে পারতেছি একটা রচনামূলক, এটা হচ্ছে কি অনুশীলনী 3-এর একটা রচনামূলক দিব। এই রচনামূলকটা হচ্ছে ম্যাথ হিসেবে আসে। দেখো অনুশীলনী 3-এর একটা রচনামূলক অর্থাৎ ম্যাথ লেখা আছে 20 মাইক্রোফ্যারাড, 40 মাইক্রোফ্যারাড এবং 100 মাইক্রোফ্যারাডের তিনটি ক্যাপাসিটরকে একবার সিরিজ আরেকবার প্যারালাল, একবার কিসে, একবার সিরিজে আরেকবার প্যারালালে সংযোগ করা হলো। তাহলে একবার সিরিজে সংযোগ করো, আরেকবার প্যারালালে সংযোগ করো। যদি উভয় ক্ষেত্রে সংযোগের পরে ক্যাপাসিটর গুলোর আড়াআড়ি, অর্থাৎ একবার সিরিজে সংযোগ করবা আরেকবার প্যারালালে সংযোগ করবা, সিরিজে সংযোগ করার পরে আড়াআড়িতে 500 ভোল্ট সরবরাহ করবা, প্যারালালে সংযোগ করার পরে আড়াআড়িতে 500 ভোল্ট
সরবরাহ করবা। তবে প্রতি ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স মধ্যে সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। আবার প্যারালালে সংযোগ করে তিনটা ক্যাপাসিটর, তখন সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং প্যারালালে সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। তো আমরা কি কি আছে এখানে আমরা লিখে ফেলি। দেওয়া আছে এখানে, দেখো দেওয়া আছে প্রথম ক্যাপাসিটরের মান হচ্ছে গিয়ে 20 মাইক্রোফ্যারাড, C1 সমান 20 মাইক্রোফ্যারাড। দ্বিতীয় যে ক্যাপাসিটর আছে সেটার মান হচ্ছে C2 সমান 40 মাইক্রোফ্যারাড, 40 মাইক্রোফ্যারাড। C3 এর মান দেওয়া হচ্ছে গিয়ে 100 মাইক্রোফ্যারাড। এবং তাদের আড়াআড়িতে যে ভোল্টেজ দেওয়া আছে সে ভোল্টেজ হচ্ছে গিয়ে V ইকুয়াল 500 ভোল্ট। কি বের করতে বলছে? প্রতি ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স। তাহলে সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স CS ইকুয়াল টু ওয়াট এবং WS অর্থাৎ সঞ্চিত শক্তি। সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি WS ইকুয়াল ওয়াট। আবার প্যারালালের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স CP ইকুয়াল টু ওয়াট এবং WP ইকুয়াল ওয়াট। এখন আমরা CS বের করব সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি, প্যারালালের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি নির্ণয় করব। তো আমাদের সিরিজের CS এর একটা সিরিজের সমতুল্য ক্যাপাসিট্যান্সের সূত্রটা জানি, সেটা হচ্ছে গিয়ে CS ইকুয়াল C1 C2 C3 বাই C1 C2 প্লাস C2 C3 প্লাস C1 C3। দেখো বন্ধুরা, আমাদের এখানে C1 C2 C3 তিনোটারে মান দেওয়া আছে। তো আমরা মানটা বসিয়ে দিব। C1 এর মান হচ্ছে 20 ইন্টু C2 এর মান হচ্ছে গিয়ে 40, C3 এর মান হচ্ছে গিয়ে 100। C1 20 ইন্টু 40, C2 এর মান 40 প্লাস C2 এর মান হচ্ছে গিয়ে 40 ইন্টু C3 এর মান হচ্ছে গিয়ে 100, আবার প্লাস C1 এর মান হচ্ছে গিয়ে 20 ইন্টু C3 এর মান হচ্ছে গিয়ে 100। আমরা বসানোর পরে এটার ক্যালকুলেশন করলে আমার যে মানটা আসে, তোমরা ক্যালকুলেটরে যদি মানটা বসাও তাহলে আমাদের মান আসবে 11.765 মাইক্রোফ্যারাড। আমাদের সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স বের হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স আনসার। এখন আমরা সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয় করব। সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তির যে সূত্রটা জানি সেটা হচ্ছে গিয়ে W অর্থাৎ সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে গিয়ে W ইকুয়াল টু হাফ CV স্কয়ার, W ইকুয়াল টু হাফ CV স্কয়ার। এখন দেখো এখানে সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি, এই কারণে WS দিলাম। সিরিজের ক্ষেত্রে যে ক্যাপাসিট্যান্স সেটা হবে কি সমতুল্য ক্যাপাসিট্যান্স, তাহলে CS। ঠিক আছে, তাহলে আমাদের এখানে CS আমরা এখান থেকে পাইলাম এবং কি আমাদের ভিটা দেওয়া আছে 500 ভোল্ট, এখানে দেওয়া আছে 500 ভোল্ট। CS-টা আমরা কিছুক্ষণ আগে বের করলাম 11.765। তাহলে আমরা মানটা একটু বসিয়ে দিই। মানটা বসিয়ে দিল হাফ ইন্টু C এর মান কত 11.765 ইন্টু V এর মান কত, ভোল্টেজ কত 500, তাহলে 500 স্কয়ার। তাহলে এখান থেকে যে মানটা বের হবে মানটা হবে 1.771। এটা যদি ক্যালকুলেটরে বসাও আসবে হচ্ছে কি 1.771 জুলস। এটা হচ্ছে গিয়ে তাহলে আমাদের কি বের হলো WS অর্থাৎ সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি আনসার। তাহলে আমাদের CS এবং WS বের হয়ে গেছে। এখন আমরা প্যারালালের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি নির্ণয় করব। তাহলে আমরা CP এর যে সূত্রটা জানি, CP সমান C1 প্লাস C2 প্লাস C3।
দেখো বন্ধুরা, আমাদের C1 দেওয়া ছিল 20, C2 দেওয়া ছিল 40, C3 দেওয়া ছিল 100, তিনোটাই মাইক্রোফ্যারাডে দেওয়া ছিল। তাহলে C1 এর মান কত বসাবো? 20, C2 এর মান ছিল 40 প্লাস C3 এর মান হচ্ছে 100। তাহলে এখান থেকে আমাদের মান কত আসছে? 100, 140, 160, 160 মাইক্রোফ্যারাড। আনসার, কিসের আনসার বেরিয়েছে? প্যারালালে সমতুল্য ক্যাপাসিট্যান্স। প্যারালালে সমতুল্য আমি যদি সঞ্চিত শক্তি নির্ণয় করতে, তাহলে WP ইকুয়াল টু কি বের হবে? হাফ, সূত্র হবে হাফ CV স্কয়ার। যেহেতু এখানে যে প্যারালালের ক্ষেত্রে সঞ্চিত শক্তি, কিসের প্যারালালের ক্ষেত্রে? এখানে P দিছি, এবং কি যে ক্যাপাসিটরের যে মানটা থাকে সেটা কিসের? প্যারালালের সঞ্চিত শক্তি বের করার জন্য যে ক্যাপাসিটরের মানটা লাগবে সেটা কি? প্যারালালের সমতুল্য ক্যাপাসিট্যান্স। এই কারণে আমি CP দিয়েছি। এখন আমরা মানটা বসাই, হাফ ইন্টু CP এর মান আমরা পাইলাম কত? 160 ইন্টু ভি। ভোল্টেজ কত ছিল আমাদের ওখানে? ভোল্টেজ ছিল আমাদের এখানে 500। তাহলে আমরা এখানে কত বসাবো? 500 হোল স্কয়ার। তাহলে এখান থেকে যে মানটা বের হবে সেটা হবে, এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে এটা বের হবে 20। এখন আমরা শক্তির সূত্র কি জানি? সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে কি হাফ CV স্কয়ার। হ্যাঁ, তাহলে সঞ্চিত শক্তির এককটা কি? সঞ্চিত শক্তির একক হচ্ছে গিয়ে জুল। তুমি বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। এখন আমরা দেখব অনুশীলনী 4-এর অর্থাৎ চতুর্থ অধ্যায়ের আমরা এটা রচনামূলক দেখব। রচনামূলকটা হচ্ছে গিয়ে প্রমাণ করো যে V ইকুয়াল টু IR। এটা হচ্ছে কি অনুশীলনী 4। প্রমাণ করো যে V ইকুয়াল IR। এখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে। তাহলে V ইকুয়াল টু IR প্রমাণ করতে হলে আমরা একটা পরিবাহী নিই। প্রথমে আমরা একটা পরিবাহী নিলাম। এই একটা পরিবাহীর যে বাধা, পরিবাহীর মধ্যে যে কারেন্ট প্রবাহের যে বাধা, সে বাধাটা হচ্ছে গিয়ে রেজিস্টার, মানে এটা হচ্ছে গিয়ে আর, যে বাধাটা হচ্ছে সেটা আর। পরিবাহীর এ একটা প্রান্ত, এখানে আর একটা প্রান্ত, এটাকে এ প্রান্ত দিলাম, এটাকে বি প্রান্ত দিলাম। তাহলে এই পরিবাহীর এই প্রান্তে যে ভোল্টেজটা থাকবে সে ভোল্টেজটা হচ্ছে গিয়ে VA, এবং বি প্রান্তে যে ভোল্টেজটা থাকবে সেটা VB। আমরা লিখি, ধরা যাক এবি পরিবাহীর রেজিস্ট্যান্স আর, যার দুই প্রান্তের বিভব যথাক্রমে VA এবং VB। যার দুই প্রান্তের বিভব যথাক্রমে VA এবং VB। তাহলে আমরা বিভব পার্থক্য কি? তাহলে বিভব পার্থক্য V সমান VA মাইনাস VB। এখন দেখো, বিভব পার্থক্য V সমান VA মাইনাস VB। একটা জিনিস চিন্তা করো, বিভব পার্থক্য কেন V বের হলো? কেমন? কারণ হচ্ছে কি, আমরা জানি কোনো একটা ভোল্টেজ থেকে কোনো একটা ভোল্টেজ, অর্থাৎ 100 ভোল্ট থেকে যদি আমি 10 ভোল্ট বিয়োগ দিই তাহলে আমাদের কি বের হবে? 90 ভোল্ট বের হবে। কিন্তু ভোল্টেজ থেকে ভোল্টেজ বাদ দিলে কি বেরোচ্ছে? ভোল্টে তো বেরোচ্ছে। আবার মনে করো 100 মিটার থেকে আমি 20 মিটার বাদ দিলাম, তাহলে কি বের হবে? 80 মিটার বের হবে। আলটিমেটলি মিটার বের হবে। তাই ভোল্টেজ থেকে ভোল্টেজ বাদ দিলে যে কোনো একটা কি বের হবে? ভোল্টেজ বের হবে। এ কারণে এটাকে V দ্বারা প্রকাশ করছি। VA থেকে VB বাদ দিছি। এখন কত হচ্ছে, VA থেকে আমি কেন VB বাদ দিছি? VA মাইনাস কেন VB লিখছি? আমি কেন VB মাইনাস VA লিখি নাই? VA মাইনাস VB লিখছি এই কারণে, আমরা ধরে নিলাম VA টা বড়, VB টা ছোট। বড়টা থেকে ছোটটা বিয়োগ দিছি। তোমরা এই কারণে তোমরা একটু পাশে দিয়ে লিখবে যে ধরি VA গ্রেটার দেন VB। এখন এই পরিবাহীতে যদি আমি I কারেন্ট প্রবাহিত করি, এখন পরিবাহীতে যদি
আই কারেন্ট প্রবাহিত হয় তাহলে ওহমের সূত্রানুযায়ী ওহমের সূত্র আমরা কি জানি? ওহমের সূত্র আমরা জানি যে কোনো পরিবাহীতে প্রবাহিত কারেন্ট, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের, কোন প্রান্তের? দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। এখন কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কোন পরিবাহীতে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে কারেন্টটা কি? কারেন্টটা হচ্ছে গিয়ে কার সমানুপাতিক? পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কি? VA মাইনাস VB। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো বা I সমানুপাতিক, এখানে দেখো BA মাইনাস বিবি সমান আমরা কি পাইছি? বি লিখছি, বি পাইছি। তাহলে আমরা বসাই দিলাম কি? ভি। এটাকে আমরা I সমানুপাতিক ভি। কখন I সমানুপাতিক কখন ভি হয়? যখন রেজিস্ট্যান্স আর স্থির থাকে। তাহলে আমরা এদিক দিয়ে লিখে দিব যখন আর স্থির থাকে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তারপর আমরা আরেকটা জিনিস জানি হচ্ছে কি দ্বিতীয় জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে কারেন্ট রেজিস্ট্যান্সের পরিবাহী রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। তাহলে I সমানুপাতিক 1/r। এখন I সমানুপাতিক 1/r কখন হবে? যখন ভোল্টেজ স্থির থাকবে, যখন ভোল্টেজ V স্থির থাকবে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন 1 ও 2 নং সমীকরণ হতে পাই। 1 নম্বর সমীকরণ আমরা কি পেয়েছিলাম? 1 নম্বর সমীকরণ হচ্ছে I সমানুপাতিক V এবং 2 নম্বর সমীকরণ কি? I সমানুপাতিক 1/r। তাহলে লেফট সাইডে I এবং এখানে লেফট সাইডেও I, তাহলে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণেও লেফট সাইডে দুনো পক্ষে I, অর্থাৎ I দ্বারা কারেন্ট প্রকাশ করতে, একই জিনিস প্রকাশ করতেছে, কারেন্ট প্রকাশ করতে। তাহলে আমরা বসালাম I সমানুপাতিক রাইট সাইডে হচ্ছে গিয়ে 1 নম্বর সমীকরণ রাইট সাইডে হচ্ছে V এবং 2 নম্বর সমীকরণ রাইট সাইডে হচ্ছে 1/r। তাহলে V দ্বারা ভোল্টেজ বোঝাচ্ছে, R দ্বারা রেজিস্ট্যান্স বোঝাচ্ছে। তাহলে কি বসাবো? V ইনটু 1/r। তাহলে বা I সমানুপাতিক V এর সাথে 1 গুণ করলে V উপরে চলে যাবে, V এর সাথে 1 করলে V এবং নিচে থাকবে R। I সমানুপাতিক V/R। এখন আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠাতে যাই, তাহলে আমি একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করব, সেটা হচ্ছে K। K একটি সমানুপাতিক ধ্রুবক। এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এখন K এর মান যদি 1 হয়, K এর মান 1 হলে সমীকরণ হতে পাই I সমান V/R। অর্থাৎ K এর মান যদি 1 হয়, তাহলে K এর মান যদি আমি 1 বসাও, 1 ইন্টু V/R, 1 ইন্টু V/R, তাহলে 1 এর সাথে V/R গুণ করলে সে I ইকুয়াল টু V/R পাওয়া যায়। বা আমরা এখান থেকে একটু লিখতে পারি, এদিকে আমি একটু আসি, বা মানে এর পরের লাইনটা হবে এই লাইনটা আর কি, বা
আরটাকে যদি আমি পক্ষান্তর করে নিই, আরটাকে যদি আমি পক্ষান্তর করি, আরটা যদি এদিকে চলে আসে, তাই আই এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আই আর ইকুয়াল টু ভি। আমি যদি এ লাইনের পরের লাইন এইদিকে একটু করি, এখানে যদি করি, তাহলে ভি আই আর ইকুয়াল টু ভি না, তাহলে আমরা লিখতে পারি কি, ভি ইকুয়াল টু আই আর। আমাদের যে প্রমাণটা করতে বলছে, প্রমাণ করে যে ভি ইকুয়াল টু আই আর, সেটা এখানে প্রমাণিত। এতটুকু পর্যন্ত করে দিলে হবে। এটাই ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে একটা সম্পর্ক। আমরা এখন দেখব পঞ্চম অধ্যায়ের একটা রচনামূলক, অনুশীলনী 5। পঞ্চম অধ্যায়ের এটা রচনামূলক হচ্ছে সিরিজ এবং প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করো। সিরিজ এবং প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করো, অর্থাৎ একবার সিরিজে একবার প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সটা কি? সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে কি, অনেকগুলা রেজিস্ট্যান্সের মান অর্থাৎ অনেকগুলো রেজিস্ট্যান্সের মান একসাথ করলে এমন একটা রেজিস্ট্যান্সের মান পাওয়া যায় যেটা ওই সবগুলা রেজিস্ট্যান্সের মানের প্রায় সমান। এই কারণে বলছে সমতুল্য রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এখন আমরা সিরিজের ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা তিনটা রেজিস্টর নিই। এই একটা রেজিস্টর, এই একটা রেজিস্টর, এই একটা রেজিস্টর, আমরা তিনটা রেজিস্টর নিলাম। এই তিনটা রেজিস্টর এর আড়াআড়িতে আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম ভি। ভোল্টেজটা এদিক থেকে যাচ্ছে, অর্থাৎ দিকে প্লাস, এটা মাইনাস। এখন এখানে তিনটা কি নিছি, রেজিস্টার নিয়েছি। তিনটা রেজিস্টার, প্রথম রেজিস্টারের নাম দিলাম R1, দ্বিতীয় রেজিস্টারের নাম R2, তৃতীয় রেজিস্টারের নাম দিলাম R3। প্রথম রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে কি I1 কারেন্ট, দ্বিতীয় রেজিস্টারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা I2 কারেন্ট, তৃতীয় রেজিস্টারের মধ্যে কারেন্ট যাচ্ছে I3 কারেন্ট। দেখো বন্ধুরা, প্রথম রেজিস্টারের মধ্যে দিয়ে প্রথম রেজিস্টার R1 এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাওয়ার কারণে সেখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে গিয়ে V1। এবং দ্বিতীয় রেজিস্টার R2 এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাওয়ার কারণে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা হচ্ছে কি V2। R3 রেজিস্টারের মধ্যে দিয়ে I3 কারেন্ট যাওয়ার কারণে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে V3। তাহলে R1 এর ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ V1, এদিক দিয়ে মোট কারেন্ট যাচ্ছে I। এখন আমরা যদি সার্কিটটাতে ওহমের সূত্র প্রয়োগ করি, ওহমের সূত্র প্রয়োগ করে পাই, ওহমের সূত্র প্রয়োগ করে আমরা প্রত্যেকটা রেজিস্টরের ভোল্টেজ ড্রপ বের করব। প্রত্যেকটা রেজিস্টর তাহলে ভি, অর্থাৎ প্রথম রেজিস্টর ভোল্টেজ ড্রপ V1 ইকুয়াল টু I1 R1। প্রথম রেজিস্টরের ভোল্টেজ ড্রপ V1, হ্যাঁ, V1 ইকুয়াল টু কি, I1 R1। এটা আমরা ওহমের সূত্র জানি কি, V ইকুয়াল টু IR। সো সেহেতু প্রথম রেজিস্টরের ভোল্টেজ ড্রপ V1 ইকুয়াল টু I1 R1, V2 ইকুয়াল টু দ্বিতীয় রেজিস্টরের ভোল্টেজ ড্রপ V2 ইকুয়াল টু I2 R2, তৃতীয় রেজিস্টরের ভোল্টেজ ড্রপ V3 ইকুয়াল টু I3 R3। এখন আমরা এই তিনটা ভোল্টেজ যোগ করে ফেলবো, V1 প্লাস V2 প্লাস V3। তাহলে V1 এর মান কত, I1 IR, IR1 IR2 প্লাস IR3। এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে V1 এর মান বসাইছি আমি IR1, V2 এর মান IR2, V3 এর মান IR3, কিন্তু V1 এর মান হচ্ছে কি I1 R1, V2 এর মান এখানে I2 বসানোর কথা, এখানে I3 বসানোর কথা, এখানে I1, এখানে I2, এখানে I3, কিন্তু আমি সবগুলোকে I দিছি। কেন I দিছি? কারণ আমরা জানি যে সিরিজের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট সমান হয়, অর্থাৎ সিরিজের মধ্যে দিয়ে প্রত্যেকটা লোডের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আমাদের এদিক দিয়ে মোট কারেন্ট প্রবাহিত হচ্ছে কি I। তাহলে I1, I2 এবং I3 এবং I চারোটা সেম জিনিস। তাহলে আমরা এদিক দিয়ে রেখে দিব, যেহেতু I ইকুয়াল I1
ইকুয়াল I2 ইকুয়াল I3, কারণ আমাদের সিরিজে কারেন্ট সমান হয়। বা V1 প্লাস V2 প্লাস V3 সমান আমরা V বসাইতে পারি। কেন V বসাবো সেটা আমি বলতেছি। এখানে আমি দেখো এই দিক থেকে আমি কি কি কমন নিতে পারি, এই দিক থেকে আমি কমন নিতে পারি, এই পুরাটা থেকে আমি কমন নিতে পারি, আই কমন নিতে, এটা থেকেও আমি আই কমন নিতে পারি, এটা থেকে আই, দ্বিতীয় তৃতীয় রাশি থেকে আমি আই কমন নিতে। তাহলে আই কমন নিলে প্রথমটাতে থাকে হচ্ছে কি R1, তারপরে R2, তারপরে হচ্ছে কি R3। এখন আমরা V1 প্লাস V2 প্লাস V3 সমান কেন V বসাইলাম, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। V1 প্লাস V2 প্লাস V3, দেখো সিরিজের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে বললাম সিরিজের ভিতরে কি সমান হয়, কারেন্ট সমান হয়, কিন্তু সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ ভাগ হয়ে যায়, অর্থাৎ প্রথম রেজিস্টারে ভোল্টেজ ড্রপ, দ্বিতীয় রেজিস্টারে ভোল্টেজ ড্রপ এবং তৃতীয় রেজিস্টারে ভোল্টেজ ড্রপ যথাক্রমে V1 V2 এবং V3 আমি যদি যোগ করি তাহলে টোটাল ভোল্টেজ সাপ্লাই যেটা সে ভোল্টেজ, অর্থাৎ টোটাল ভোল্টেজ V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, যেহেতু এই ভোল্টেজটা ভাগ হয়ে গেছে। কেমন, এই সবগুলা তিনটা ভাগ একসাথে করলে আমি এই ভোল্টেজটা পাবো। তো আমরা দিক দিয়ে রেখে দিব যেহেতু V ইকুয়াল V1 প্লাস V2 প্লাস V3। এখন আমরা বা এই আইটাকে আমরা এদিকে নিয়ে আসবো, এদিক থেকে এদিকে পক্ষান্তর করবো, তাহলে এখানে লিখতে পারি V বাই I, এদিকে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে, V বাই I সমান R1 প্লাস R2 প্লাস R3। এখন দেখো বন্ধুরা আমি পরে যাই বা V বাই I সমান আমরা জানি ওহমের সূত্র জানি V ইকুয়াল টু I R, তাহলে আমরা এখানে R সমান V বাই I এটা লিখতে পারি না, V বাই I এর জায়গায় R লিখতে পারি না, V বাই I এর জায়গায় কি লিখতে পারি, R লিখতে পারি। তাহলে আমরা এদিকে করে ফেলি V বাই I সমান বা V বাই I সমান কি লিখতে পারি, R সমান R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমরা কিসে বের করতে চাই, সিরিজের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স। তাহলে আমরা কি বের করলাম, আমরা বের করলাম হচ্ছে গিয়ে V বাই I সমান আমরা কি বসালাম, R বসালাম। তাহলে এর পরবর্তীতে গেলে আমরা কি পাবো, সুতরাং লিখতে পারি সুতরাং RS সমান R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে গিয়ে সিরিজের সমতুল্য রেজিস্ট্যান্স। এখন প্যারালালের ক্ষেত্রে আমরা যদি সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে যাই তাহলে আমরা তিনটা রেজিস্টরকে প্যারালালে সংযোগ করব। প্রথম রেজিস্টর, একটা রেজিস্টর, আরেকটা রেজিস্টর, মোট তিনটা রেজিস্টরে কি সংযোগ করব, প্যারালালে সংযোগ করব। প্যারালালে সংযোগ করা হারে তার আর এতে আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিব, V ভোল্ট সাপ্লাই দিব, প্লাস এর মাইনাস, উপরে এটার নাম R1 R2 R3, তিনটা রেজিস্টার। R1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে গিয়ে I1 I2 I3। এখন প্রথম রেজিস্টার, দ্বিতীয় রেজিস্টার, তৃতীয় রেজিস্টারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে এটা V1 V2, এই রেজিস্টার R1 এর যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে কি V1, R2 এর যে ভোল্টেজ ড্রপ সেটা V2, R3 এর যে রেজিস্টার ভোল্টেজ ড্রপ সেটা V3। টোটাল কারেন্ট যাচ্ছে কত, I। এখন আমরা ওহমের সূত্র থেকে আমরা প্রত্যেকটা রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করব। তাহলে ওহমের সূত্র থেকে আমরা পাই ওহম প্যারালালের ক্ষেত্রে, দ্বিতীয় একটু লিখে দিবা, প্যারালালের ক্ষেত্রে এদিকে প্রথম দিয়ে লিখে দিবা সিরিজের ক্ষেত্রে, এখন প্যারালালের ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী I সমান কি V বাই
ভি বাই আর। তাহলে প্রথম রেজিস্টারের যে কারেন্ট I1 সমান কি লিখতে পারি, I1 সমান V1 বাই R1, I2 সমান কি লিখতে পারি V2 বাই R2, I3 সমান কি লিখতে পারি V3 বাই R3। এখন আমরা সবগুলো কারেন্ট যোগ করে ফেলবো, I1 প্লাস I2 প্লাস I3। এখন I1 এর মান কত, V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। দেখো বন্ধুরা, I1 এর মান V1 বাই R1, কিন্তু আমি বসাইছি কত V বাই R1। I2 এর মান V2 বাই R2, আমরা বসাইছি V বাই R2। অর্থাৎ এখানে V1 হওয়ার কথা, এখানে V2 হওয়ার কথা, এখানে V3 হওয়ার কথা। আমি তিনটাই V দিয়ে প্রকাশ করছি। কেন প্রকাশ করছি? কারণ আমরা জানি প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সমান, অর্থাৎ V1 সমান V2 সমান V3 সমান টোটাল ভোল্টেজ V। এখানে কি ভাগ হচ্ছে না, ভোল্টেজ ভাগ হচ্ছে না, কিন্তু কি ভাগ হচ্ছে, কারেন্ট ভাগ হচ্ছে। অর্থাৎ I1 I2 এবং I3 কে যোগ করলে I পাবো, কিন্তু V3 V2 V1 এবং V সেম জিনিস, অর্থাৎ সেম ভোল্টেজ। এখানে 500 থাকলে এখানে 500, এখানে 500, এখানে 500। তাহলে আমরা লিখতে পারি যেহেতু প্যারালালের ক্ষেত্রে আমরা কি জানি, ভোল্টেজ, যেহেতু প্যারালালের ক্ষেত্রে আমরা কি জানি, ভোল্টেজ সমান, যেহেতু V ইকুয়াল V1 ইকুয়াল V2 ইকুয়াল V3, বা I1 প্লাস I2 প্লাস I3 সমান I বসাই, সমান এদিক থেকে আমি তিনটা ভগ্নাংশ থেকে কি কমন যায়, V কমন যায়। V কমন গেলে এখানে থেকে কি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ক্লিয়ার? এখন কত হচ্ছে কি I1 প্লাস I2 প্লাস I3 সমান I কেন বসাইলাম? কারণ হচ্ছে গিয়ে সিরিজের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে বলেছি, সিরিজের ক্ষেত্রে কারেন্ট ভাগ হয়ে যায়। অর্থাৎ I1 কারেন্ট, I2 কারেন্ট এবং I3 কারেন্টকে আমি যদি যোগ করি তাহলে টোটাল কারেন্ট I পাওয়া যাবে। প্যারালালের ক্ষেত্রে কি ভাগ হয়ে যায়, কারেন্ট ভাগ হয়ে যায়। এই কারণে তিনটা কারেন্ট যদি আমি যোগ করি তাহলে I পাবো। তাহলে আমরা লিখে দিব যেহেতু I ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3। এখন আমরা পরবর্তী ফেজে যাই, আমরা ভিটাকে পক্ষান্তর করে দেব। পরের লাইনে আমরা কি করব, ভি কে পক্ষান্তর করে দেব। তাহলে আমরা পরবর্তীতে যাই, আমরা যদি আমরা কি পাইলাম ওখানে আই, আমরা পাইলাম আই। আমরা যদি ভি কে পক্ষান্তর করি তাহলে ভি এখানে চলে আসবে, ভি এখানে কি হিসাবে, হ্যাঁ ভি হিসেবে গুণ হিসাবে আছে, ওইদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আই বাই ভি ইকুয়াল টু, এখানে পাইলাম কি I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 I1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে আমি বসাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, বা I বাই ভি, আমরা জানি কি ভি ইকুয়াল টু I আর। তাহলে আমি কি লিখতে পারি, আর ইকুয়াল টু ভি বাই আই। ঠিক আছে? তাহলে হ্যাঁ, আর ইকুয়াল টু কি জানি আমি, ভি বাই আই। তাহলে এখানে লেখা আছে কি আই বাই ভি। তাহলে আমি যদি লিখি আই বাই ভি, অর্থাৎ ভগ্নাংশটা থেকে উল্টে দিই, তাহলে আরো তো উল্টে যাবে। তাহলে 1 বাই আর সমান কি হবে, ভি বাই আই বাই ভি। আই বাই ভি। তাহলে আমি কি লিখতে পারি, আই বাই ভি সমান 1 বাই আর সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, বা 1 বাই R1 আর সমান R1 প্রতিটা ভগ্নাংশ আমি কি করব, এখানে আমি লসাগু করে ফেলি। লসাগু করলে R1 R2 এবং R3, লসাগু করলে R1 R2 এবং R3, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। আমি যদি R1 দিয়ে এই তিনটাকে ভাগ করি তাহলে R1 চলে যাবে, R2 এবং R3 থাকবে। এই R2 এবং R3 কে 1 এর সাথে গুণ করলে R2 R3 হবে। হ্যাঁ, প্লাস এর প্লাস বসালাম, R2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে R2 চলে যাবে, R1 R3 থাকবে। R1 R3 কে 1 দ্বারা গুণ করলে R1 R3
3 থাকবে, প্লাস R3 দ্বারা ভাগ করলে R1 R2 থাকবে, R1 R2 গুণ করলে R1 R2 হবে। বা আমি যদি উল্টাই দিই এই ভগ্নাংশটা যদি আমি উল্টাই দিই তাহলে আর উপরে চলে যাবে, 1 নিচে নামে গেলে তাহলে 1 R/1 মানে R/1 মানে R সমান, তাহলে এই ভগ্নাংশটা যেহেতু উল্টে গেছে তাহলে এই ভগ্নাংশটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে R1 R2 R3 উপরে চলে যাবে আর নিচে থাকবে কি R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2 সরি R2। তাহলে আমরা এটা কিসের ক্ষেত্রে বের হয়েছি, প্যারালালের ক্ষেত্রে সমতুল্য। তাহলে এখানে কি লিখে দিব, RP লিখে দিব। হ্যাঁ, সুতরাং RP ইকুয়াল R1 R2 R3 বাই R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2। এই এটা হচ্ছে গিয়ে এই রচনামূলকের প্রমাণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটা দেখবো অনুশীলনী পঞ্চম অধ্যায়ের আমরা একটা রচনামূলক ম্যাথ দেখবো। এটা হচ্ছে গিয়ে অনুশীলনী 5-এর একটা ম্যাথ। হ্যাঁ, ম্যাথে কি লেখা আছে, নিচের বর্তনীর মোট রোধ, মোট কারেন্ট এবং R5 এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। মোট রোধ অর্থাৎ RT, হ্যাঁ, মোট কারেন্ট অর্থাৎ IT এবং R5 এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ, R5 এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কি V5। কেমন, এই তিনটা জিনিস আমাকে বের করতে হবে। তো আমরা প্রথমে একটু সার্কিটটা দেখি। সার্কিটটা হচ্ছে গিয়ে এই যে আমরা সবসময় সার্কিট সলিউশনের ক্ষেত্রে, সার্কিট ক্যালকুলেশন বা সলিউশনের ক্ষেত্রে আমরা শেষ থেকে শুরু করব। আমাদের দেখি একদম শেষে আছে কি R3 এবং R4 এই দুইটা রেজিস্টর, এই দুইটা ব্রাঞ্চ কিসে আছে, প্যারালালে আছে। R3 এবং R4 এই দুইটা ব্রাঞ্চ কি প্যারালালে আছে। এটাকে আমি যদি সিরিজ করে ফেলি, এটাকে যদি আমি কি সিরিজ অর্থাৎ একটাতে নিয়ে আসি, একটা করে ফেলি একটার সাথে, তাহলে এই ব্রাঞ্চটার সাথে এই ব্রাঞ্চটা কি হয়ে যাবে, সিরিজ হয়ে যাবে। তখন এর যে মান বের হবে সে মানের সাথে যদি আমি এই মান যোগ করি তাহলে এখানে একটা ব্রাঞ্চ হয়ে যাবে। এই একটা ব্রাঞ্চের সাথে এই ব্রাঞ্চটা কি থাকবে, প্যারালাল থাকবে। এই দুইটা ব্রাঞ্চ যখন প্যারালাল করে ফেলবো, প্যারালাল করে সিরিজ করে ফেলবো, তখন এখানে একটা ব্রাঞ্চ চলে আসবে। সেই ব্রাঞ্চের সাথে তখন এই ব্রাঞ্চটা কি হয়ে যাবে, সিরিজ হয়ে যাবে। তখন এই দুইটা ব্রাঞ্চ যোগ করে দিলে আমার RT বের হয়ে যাবে। চলো আমরা একটু আস্তে আস্তে করি। আমরা যদি এখন প্রথমে R3 এবং R4 এর কি করব, সিরিজে কনভার্ট করব। এটা কিসে আছে, প্যারালালে আছে। সিরিজে কনভার্ট করলে আমরা ধরুন R3 এবং R4 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ধরে নিলাম RA সমান RA। তাহলে আমাদের প্যারালাল থেকে সিরিজ করার ক্ষেত্রে আমরা কি জানি, রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল, তাহলে রেজিস্ট্যান্স দ্বয়ের R3 এর মান কত, 3 এবং R4 এর মান হচ্ছে 6। তাহলে 3 × 6 বাই 3 প্লাস 6 সমান আমরা কত বের হচ্ছে, 3 6 18, নিচে হচ্ছে 9, তাহলে 2 ওহম। 2 ওহম, এটা ক্যালকুলেশন করতে পারতে বের হয় 2 ওহম। আমরা একটু সার্কিটটা এঁকে ফেলি। তাহলে আমাদের এটা কি R এর সমান কত বের হলো, 2 ওহম। R5 সমান কত আছে, 18 ওহম। এটা কি R5 সমান 60 ভোল্ট সাপ্লাই। এটা কত, R1 সমান 8 ওহম, R2 সমান 5 ওহম। আমাদের তাহলে RA কত বের হলো, 2 ওহম। এখন আমরা এই RA এবং R5 কে যোগ করে RC বের করতে পারি না। দেখো এখানে একটা পদ, তাহলে একটা পদে কয়টা বাধা আছে, দুইটা বাধা। তাহলে এই দুইটা বাধাকে যোগ করে ফেলে মোট বাধা, এই ব্রাঞ্চের মোট বাধা, এই দুইটাকে যোগ করে দিলে মোট বাধা বের হয়ে যাবে না। তাহলে আমরা কি করব, RA প্লাস R5, তাহলে আমরা RA প্লাস R5 কে যোগ করে যে মানটা সেটাকে আমরা RC দিয়ে প্রকাশ করি, RB দিয়ে প্রকাশ করি। তাহলে RB সমান RA
আর এ প্লাস আর 5 সমান আর এর মান কত, আর এর মান হচ্ছে গিয়ে 2 আর আর 5 এর মান হচ্ছে কত 18। তাহলে আমাদের কত বেরোলো 18 দিয়ে 20 ওহম। তাহলে আমরা সার্কিটটা একটু ড্র করি। সার্কিটটা যদি আমরা একটু ড্র করি, এই সার্কিটের পরে ড্র হবে। এই সার্কিটে 60 ভোল্ট সাপ্লাই ছিল, আমরা এখানে R1 ছিল আর এখানে R5, এখানে R1 সমান ছিল, R1 সমান ছিল 8 ওহম আর এখানে R2 সমান ছিল 5 ওহম। আর এখানে যে দুইটা আমরা একসাথে করছি, আমরা এই যে আর এ এবং R5 একসাথে করে আমরা যে মানটা পাইছি সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, আর বি দিয়ে প্রকাশ করছি। সেটা আর বি কত বের হয়েছে আমাদের এখানে 20 ওহম। কত বেরোছে 20 ওহম। তাহলে এটা কত 20 ওহম। এখন আমরা R2 এবং RB কে, R2 এবং RB কিসে আছে, প্যারালালে আছে না। এখন এই প্যারালালটাকে আমরা সিরিজ করে ফেলি, সিরিজ করি তখন এর মান যেটা বের হবে সেটা আমরা RC দিয়ে প্রকাশ করলে তাহলে আমরা লিখতে পারি RC সমান, এখন R2 এবং RB এর মান প্যারালাল থেকে সিরিজ করব। হ্যাঁ, তাহলে R2 এর মান কত 5, RB এর মান হচ্ছে 20, তাহলে 5 ইন্টু 20। আমরা জানি প্যারালাল থেকে সিরিজ করতে হলে রেজিস্টার ব্রাঞ্চ দ্বয়ের গুণফল অর্থাৎ রেজিস্টর দ্বয়ের গুণফল বাই রেজিস্টার দ্বয়ের যোগফল। তাহলে 5 প্লাস 20 সমান কত 5 20 100, 5 20 25, তাহলে 100 বাই 25, 100 বাই 25 সমান 4 25 100, তাহলে 4 ওহম। তাহলে আমাদের আরসি বের হলো কত 4 ওহম। আমি আবার একটু সার্কিটটা ড্র করে ফেলি। 60 ভোল্ট, আমি একটু সার্কিটটা একটু ছোট করে ড্র করতেছি। তাহলে আমাদের এ R2 এবং RB মিলে কি বেরিয়েছে, আর সি বেরিয়েছে। আর সি কত বেরিয়েছে 4 ওহম, 4 ওহম। এখানে R1 কত ছিল, R1 ছিল 8 ওহম, 8 ওহম। তাহলে আমাদের এখন R1 এবং R1 এবং RC যদি যোগ করি তাহলে আমাদের কি বেড়ে গেছে, টোটাল রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে না সার্কিটের। তাহলে টোটাল রেজিস্ট্যান্স RT সমান R1 প্লাস RC অর্থাৎ 8 প্লাস 4 সমান 8 4 12, 12 ওহম। তাহলে আমাদের কি বের হয়ে গেল, মোট রোধ RT বের হয়ে গেল আনসার। যদি আমি এই সার্কিটটাকে যদি আমি নতুন ভাবে একটু ড্র করি, এই সার্কিটের পরের যে সার্কিটটা হবে 60 ভোল্ট, এটা কত বেড়েছে 12 ওহম। কেমন আরটি কত 12 ওহম। এখন আরটির মধ্যে দিয়ে যে কি আছে, কারেন্ট যাচ্ছে, আইটি কারেন্ট যাচ্ছে না। তাহলে আমরা কি মোট কারেন্ট বের করতে বলছে না, তাহলে আমরা আইটি সমান কি পাবো, আইটি সমান ভি বাই আরটি। ভি বাই, আমরা কারেন্টের সূত্র কি, আইটি সমান ভি বাই আর, আমরা আইটি সমান কি লিখতে পারি, ভি বাই আর টি। তাহলে ভি এর মান কত, ভি এর মান ছিল 60, ভি এর মান কত ছিল 60 এবং আর টি এর মান কত 12। তাহলে আমাদের 60 কে 12 দ্বারা ভাগ করলে 5 12 60, তাহলে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের মোট কারেন্ট কত বের হলো 5 অ্যাম্পিয়ার। এখন আমাদের বলছে R5 এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করার জন্য। আচ্ছা, আমরা আগের একটু ইয়েতে চলে যাই। আমরা এখানে R5 কত পাইছি, 18 পাইছি না, 18 পাইছি। এখন R5 এর যদি ভোল্টেজ ড্রপ বের করতে হয় তাহলে আমি R5 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে, অর্থাৎ এই ব্রাঞ্চ দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে। তো এই ব্রাঞ্চ দিয়ে যদি প্রবাহিত কারেন্ট বের করতে হয়, এই ব্রাঞ্চ দিয়ে যদি প্রবাহিত কারেন্ট বের করতে হয়, এই সার্কিটটা আমি এখানে আঁকছি। হ্যাঁ, তাহলে এই দুইটা একসাথে, এই ব্রাঞ্চ দিয়ে যদি প্রবাহিত, এই R5 এর যদি মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হয়, এই অর্থাৎ R5 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা তো আর এর মধ্যে দিয়ে, আর এ এর মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্টটা এই দিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাচ্ছে। তার মানে আর এ এবং R5 দুইটার মধ্যে দিয়ে সেম কারেন্টটাই যাচ্ছে। তাহলে মোট
এই কারেন্টের মোট বাধাটা কি হবে আর এ প্লাস আর 5, অর্থাৎ আর 5 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা আর এর মধ্যে দিয়েও যাচ্ছে, তাহলে বাধাটা কি আর এ এবং আর 5 এর বাধাটা কারেন্টটা পাবে। তাহলে আর এ এবং আর 5 মিলে কত হয়েছে, আর বি হয়েছে। তাহলে এখন আমরা আর বি এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করব। আমরা যদি আর বি এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে যাই, আমরা সার্কিটটা ওখান থেকে একটু ড্র করি। 60 ভোল্ট, আর ভি সমান ছিল কত, 20 ওহম, 20 ওহম, আর 2 সমান 5, আর 2 সমান 5 ওহম, এবং এখানে ছিল আর 1 ছিল 8 ওহম, আর 1 সমান 8 ওহম, 60 ভোল্ট। হ্যাঁ, এখন আরবি এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে। এখন এর মধ্যে দিয়ে যদি প্রবাহিত কারেন্ট বের করতে হয় তাহলে আমাদের কি জানতে হবে, এখানে যে কারেন্ট আসছে অর্থাৎ আইটি কারেন্টটা গেছে, আইটি কারেন্টটা কয় ভাগ হয়েছে, এখানে আসি 2 ভাগ হয়েছে, একটা ভাগ এদিক দিয়ে চলে গেছে আর একটা ভাগ এদিক দিয়ে চলে গেছে। তাহলে আমরা আইটি কারেন্টটা জানতে হবে। তো আমরা অলরেডি আইটি কারেন্টটা বের করে ফেলছি 5 ওহম, আইটি মোট টোটাল কারেন্টটা বের করে ফেলছি কত, 5 ওহম বের করবে। তাহলে আমরা আইটি জানি। তাহলে আইটি জানলে এখন আমরা আরবি এর অর্থাৎ আর 5 এর কারেন্ট বের করব। আরবি অর্থাৎ আর 5 এর কারণ একই ব্রাঞ্চ, তো একই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট প্রবাহিত, আর ভি মানে আর 5 এর মধ্যে দিয়ে কারেন্ট বের করব। তাহলে আর 5 এর মধ্যে দিয়ে কারেন্ট বের করলে সূত্র হবে আর আই 5, বা আমি আর 5 এর মধ্যে দিয়ে যদি কারেন্ট বের করতে হয় তাহলে আমাদের আর 5 এর মধ্যে দিয়ে কারেন্ট অর্থাৎ আর বি এর মধ্যে দিয়ে কারেন্ট, তাহলে আই বি যদি দিই আমি, তাহলে আই ভি যদি দিই, তাহলে আই ভি সমান মোট কারেন্ট আমরা মোট কারেন্ট কত জানি, আইটি মোট কারেন্ট। এই ব্রাঞ্চে যদি আমি কারেন্ট বের করতে যাই তাহলে আমাদের কারেন্ট বের করার কারেন্ট ডিভাইডার রুল কি, কারেন্ট ডিভাইডার মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে আমার এ শাখার বিপরীত শাখা কি আছে, R2, বিপরীত শাখার রেজিস্ট্যান্স R2, বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখার রেজিস্ট্যান্স, কত, আর বি। তাহলে আমরা মানটা বসাই দিই একটু। আইটি এর মান কত ছিল, আইটি এর মান কত পাইছিলাম, 5 এম্পিয়ার। তাহলে 5 ইনটু আর 2 এর মান কত, 5, আর 2 এর মান হচ্ছে গিয়ে 5 প্লাস আর বি এর মান হচ্ছে গিয়ে 20। তাহলে আমাদের কত বের হয়, এখানে 5 5 উপরে 25, নিচে কত 5 6 আর 20 যোগ করলে 25 সমান 25 কে 25 দিয়ে কাটলো 1। তার মানে আমাদের আইভি কত পারেছে, আমাদের আইভি বের হয় 1 অ্যাম্পিয়ার। আমাদের 1 অ্যাম্পিয়ার বের হয়। আইভি মানে i5, মানে i5 এর কারেন্ট। কেমন, i5 এর কারেন্ট। তাহলে আমরা i5 এর কারেন্ট পেয়ে গেছি, অর্থাৎ এই যে এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাচ্ছে না, এই দুইটার যোগফল ছিল আরভি। তাহলে আরবি এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট মানে হচ্ছে কি আর 5 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং আর এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তো আমরা আর 5 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পেয়ে গেছি। আবার আর 5 এর কি আছে, ভোল্টেজ রেজিস্ট্যান্সের মান আছে। তাহলে আমাদের ভোল্টেজ বের করার জন্য কি প্রয়োজন আছে, কারেন্ট প্রয়োজন আছে, এবং কারেন্ট প্রয়োজন আছে এবং রেজিস্ট্যান্স প্রয়োজন আছে। তাহলে কারেন্ট এবং রেজিস্ট্যান্স কি গুণ দিলে কি বের হয়ে যাবে, আর 5 এর ভোল্টেজ ড্রপ বের হয়ে যাবে। তাহলে আমরা V5, আর 5 এর ভোল্টেজ ড্রপ V5 সমান I5, অর্থাৎ আর 5 এর মধ্যে প্রবাহিত কারেন্ট ইনটু আর 5 এর রেজিস্ট্যান্স, তাহলে সমান I5 এর কত পাইছি 1, এবং আর 5 ছিল কত, আর 5 ছিল 18, আর 5 ছিল 18 ওহম, সমান 1 আর 18 গুণ করলে কত হয় 18। তাহলে আর 5 এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কত হয়েছে, 18 ভোল্ট ড্রপ হয়েছে। চলো বন্ধুরা আমরা দেখি অনুশীলনী 6 এর একটি রচনামূলক। আমাদের একটু ভুল আছে। একটি বাড়িতে 100 ওয়াটের 10টি বাতি দৈনিক 6 ঘন্টা, 60 ওয়াটের 5টি বাতি দৈনিক 8 ঘন্টা চলে, 40 ওয়াটের 5টি টিউবলাইট 6 ঘন্টা চলে, 80 ওয়াটের 9টি পাখা দৈনিক 12 ঘন্টা, 0.5 হর্স পাওয়ার এর একটি পাম্প মোটর 4 ঘন্টা,
এবং 0.50 অ্যাম্পিয়ার প্রবাহে 2টি টেলিভিশন 10 ঘন্টা চলে, ওই বাড়িতে এক ফেজ 220 ভোল্ট সরবরাহ থাকে, ওই বাড়িতে মাসিক বিল কত হবে? মাসিক বিল কত হবে? প্রতি একক বিদ্যুতের মূল্য 10 টাকা। আমাদের মাসিক বিল বের করতে হলে আমাদের জানতে হবে কোন মাসে বিদ্যুৎ বিল বের করতে হবে। এখানে আমাদেরকে কোনো একটা মাস, স্পেসিফিক মাস আমাদেরকে উল্লেখ করে দিয়ে নেয়, তাহলে আমরা যে কোনো একটা মাস ধরে নিব, অর্থাৎ আমরা মাসের দিন ধরে নিব 31 দিন। এখন সে মোট 31 দিনে আমার মোট কত ইউনিট খরচ হয়েছে, ওই বাড়িতে 31 দিনে মোট কত ইউনিট খরচ হয়েছে, ওই মোট ইউনিটের সাথে আমি যদি 10 টাকা, প্রতি ইউনিটের দাম যদি আমি 10 টাকা ধরে ওই মোট ইউনিটের সাথে যদি 10 গুণ করে দিই, তাহলে ওই বাড়ির মোট বিদ্যুৎ বিল বের হয়ে যাবে, ওই মাসের বিদ্যুৎ বিল বের হয়ে যাবে। এখন আমরা ইউনিট জিনিসটা কি? ইউনিট হচ্ছে গিয়ে আমাদের মোট, একটি বাড়িতে মাসে মোট বিদ্যুৎ বিলের খরচ, অর্থাৎ এনার্জি খরচ। এখন ইউনিট সমান আমরা এখানে আমাদের কি মোট কত ইউনিট খরচ হয়েছে সেটা আমাদের কি দিছে? না, দেয় নাই। তাহলে আমরা জানি এক ইউনিট, অর্থাৎ এক ইউনিট সমান এক কিলোওয়াট আওয়ার। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? কিলোওয়াট আওয়ার বের করতে হবে, মোট কত কিলোওয়াট আওয়ার খরচ হয় ওই বাড়িতে। তাহলে কিলোওয়াট, দেখো বন্ধুরা, কিলোওয়াট মানে এটা হচ্ছে কি ফি, আর আওয়ার সময়, এটা হচ্ছে কি টি, গুণ, এখানে গুণ অবস্থা আছে। তাহলে পি গুণ টি, এটা কিসের সূত্র? ই এর সূত্র। কিসের সূত্র? ই এর সূত্র, এনার্জি সূত্র। এনার্জি ইকুয়াল টু কি? ফি পাওয়ার ইনটু টাইম। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? পাওয়ার এবং সময় বের করতে হবে। এখন এনার্জি তাহলে আমরা কেমনে বের করব? তাহলে আমরা এখান থেকে যে এনার্জিটা যেভাবে বের করবো, এনার্জি খরচটা, আমরা এখান থেকে এনার্জি খরচটা এভাবে বের করবো। এনার্জি সমান, এখন দেখো এখানে লোড দেওয়া আছে, যেমন 100 ওয়াটের 10টি বাতি দৈনিক 6 ঘন্টা। তাহলে এখানে লোডের ক্ষমতা মানে এখানে যে বাতিটা দেওয়া আছে, তাহলে বাতিটার ক্ষমতা কত? 100 ওয়াট। তাহলে আমাদের এনার্জি সমান লোডের ক্ষমতা গুণ, এখন দেখো কতটুকু, কত সময় ধরে চলে, পাওয়ার, লোডের ক্ষমতা কি? পাওয়ার, কেমন? লোডের ক্ষমতা কি? পাওয়ার। এখন সময়, টাইম, তাহলে কতক্ষণ চলে? 6 ঘন্টা সময়, গুণ, এখন দেখো একটা বাতি কতক্ষণ চলে, তাহলে বলছে যে এখানে 10টা বাতি, তাহলে কি লোডের পরিমাণ, তাহলে লোড এনার্জি সমান কি জানি? লোডের এনার্জি সমান, আমরা এখানে এনার্জি খরচ কিভাবে বের করবো? এনার্জি খরচ সমান লোডের ক্ষমতা গুণ সময় গুণ লোডের পরিমাণ। এখন এই যে এতটুকু জায়গা হচ্ছে গিয়ে একটি বাতির জন্য, আর এখানে যদি লোডে মনে করো এখানে একটি বাতির জন্য মোট কত ওয়াট আওয়ার খরচ হয়েছে, ঠিক আছে? এখন সেটা যদি সেম, যদি 10টি বাতি থাকে, 5টি বাতি থাকে, তাহলে লোডের পরিমাণটা বসাই দিলে 10টি বাতির জন্য বের হয়ে যাবে, 5টি বাতির জন্য এনার্জি খরচ বের হয়ে যাবে, 6টি বাতির জন্য এনার্জি খরচ বের হয়ে যাবে। চলো আমরা এবার ম্যাথটা একটু করি। তাহলে প্রথমে কিসের জন্য? 100 ওয়াটের বাতির জন্য এনার্জি খরচ বের করব। 100 ওয়াট বাতির জন্য এনার্জি খরচ, 100 ওয়াটের বাতির জন্য এনার্জি খরচ কত বের হবে? 100 ওয়াটের বাতির জন্য এনার্জি খরচ, আমাদের কি এনার্জি খরচের আমরা কিছুক্ষণ আগে একটা কি দেখলাম? সূত্রের মতো দেখলাম, হ্যাঁ? তাহলে লোডের পরিমাণ, কত ওয়াটের বাতি? 100 ওয়াটের বাতি, তাহলে লোডের পরিমাণ কত? 100 গুণ, তোমাদের সূত্রটা আমি এদিক থেকে একটু লিখে দিই। এখন চলো আমরা এই সূত্র অনুযায়ী আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা কি বের করবো? এনার্জি খরচ বের করবো। এখন আমরা 100 ওয়াটের বাতি নেব। প্রথম ক্ষেত্রে হচ্ছে কি 100 ওয়াটের বাতির জন্য এনার্জি খরচ, 100 ওয়াট বাতির জন্য এনার্জি খরচ সমান, এখন দেখো তাহলে কি এনার্জি খরচ লোডের ক্ষমতা, তাহলে এই ক্ষেত্রে আমাদের লোডের ক্ষমতা কত? 100 ওয়াট। এই জায়গাটাতে এখানে কত? আমাদের বাতির ক্ষমতা কত? 100 ওয়াট। লোডের ক্ষমতা মানে বাতির ক্ষমতা মানে কি? লোড। এখানে লোডটা কি লোড ইউজ করা হয়েছে? 100 ওয়াটের বাতি মানে বাতি লোড, হ্যাঁ? তাহলে ওই বাতি লোডের ক্ষমতা কত? 100 ওয়াট। তাহলে 100 গুণ, এখানে দেখো তারপর কি দেওয়া আছে? সময়, তাহলে কত ঘন্টা করে চলে? 6 ঘন্টা ধরে চলে। কয়টি বাতি? 10টি বাতি, গুণ লোডের পরিমাণ 10টি, তাহলে আমাদের মোট কত বের হয়? এখানে 100 গুণ 6 গুণ 10, তাহলে আমাদের বের হয় 6000। এখন এটা কিসে বের হয়? কিসে বের হচ্ছে?
এটা ওয়াট আওয়ারে বের হচ্ছে। কেন ওয়াট আওয়ারে বের হচ্ছে? দেখো এখানে লোডের ক্ষমতা, এই লোডের ক্ষমতাটা কি? ওয়াট। লোডের ক্ষমতাটা কিসে আছে? ওয়াটে আছে। গুণ এখানে সময়, সময়টা কি কিসে দেওয়া আছে? ঘন্টায়, আওয়ার। আর এটা যে লোডের পরিমাণটা দেওয়া আছে, এটা কয়টা লোড ইউজ করছে সেটা দেওয়া আছে, কয়টা লোডের বের করতেছে সেটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি যারা এনার্জি কি যারা ওয়াট আওয়ার, তাহলে এখানে কি হবে? ওয়াট আওয়ার। 100 ওয়াটের বাতির জন্য বের হয়ে গেছে। এখন আমাদের কত হবে? 60 ওয়াটের বাতির জন্য, 60 ওয়াট বাতির জন্য এনার্জি খরচ, আমি ডট ডট দিয়ে দিয়েছি, তোমরা একটু লিখে ফেলবা। 60 ওয়াটের বাতির জন্য, তাহলে ক্ষমতা কত? 60। লোডের ক্ষমতা কত? 60। ঠিক আছে, কত ঘন্টা চলে? 8 ঘন্টা। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আমাদের 5টি বাতি, কয়টি লোডের পরিমাণ কয়টা? 5টা। 5 সমান আমাদের কত বের হচ্ছে? 2400 ওয়াট আওয়ার। তারপর আমাদের আমরা বের করব 40 ওয়াটের 5টি বাতি, 5টি টিউব লাইট 6 ঘন্টা চলে, তাহলে 40 ওয়াট জন্য এনার্জি খরচ। তাহলে লোডের ক্ষমতা কত? 40। কত ঘন্টা? 5 ঘন্টা। গুণ কয়টা? সরি, এখানে লোডের ক্ষমতা দিলাম, গুণ সময়, কতক্ষণ সময়? 6 ঘন্টা সময়। কয়টা টিউব লাইট? 5টা টিউব লাইট। বের হবে কত আমাদের? আমাদের বের হবে 1200 ওয়াট আওয়ার। ঠিক আছে, এখন আমাদের 80 ওয়াটের 9টি পাখা 12 ঘন্টা, তাহলে 80 ওয়াট পাখার জন্য এনার্জি খরচ সমান 80 ওয়াট। কত ওয়াট? লোডের ক্ষমতা কত? 80 গুণ কয়টা লোড? 9টা পাখা, তাহলে 9টা লোড। তারপরে কতক্ষণ চলে? 12 ঘন্টা। তাহলে মোট কত বের হবে আমার? 8640 ওয়াট আওয়ার। তারপর আমরা বের করব, এতটুকু শেষ আমাদের। তারপর 0.5 হর্স পাওয়ার এর একটি পাম্প মোটর 4 ঘন্টা। দেখো বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে লোডের ক্ষমতা পাইছি, ঠিক আছে, কিন্তু এই মোটরের ক্ষেত্রে শুধুমাত্র সময় দেওয়া আছে, লোডের পরিমাণ দেওয়া আছে একটি, কিন্তু আমাদের কি দেওয়া নাই? ক্ষমতা অর্থাৎ পাওয়ার দেওয়া নাই। ঠিক আছে, এখন আমরা এখানে হর্স পাওয়ার দেওয়া আছে, তো আমরা হর্স পাওয়ার থেকে পাওয়ারে কনভার্ট কিভাবে জানি? যে হর্স পাওয়ার সমান 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে আমরা 0.5 এর সাথে কত? 0.5 এর সাথে 746 আমরা যদি গুণ করে দিই, সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? ওয়াটে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা 0.5 হর্স পাওয়ার মোটরের জন্য এনার্জি খরচ, তাহলে আমরা কি ওয়াটে কিভাবে কনভার্ট করব? 0.5 এর সাথে 746 গুণ করে দিব, 0.5 গুণ 746, এটা কিসে বের হয়ে যায়? লোডের ক্ষমতা বের হয়েছে, মানে মোটরের ক্ষমতা বের হয়ে গেল। তারপর আমরা কত? লোডের পরিমাণ কয়টা মোটর? একটা মোটর, সরি, সময় কতক্ষণ? 4 ঘন্টা। কয়টা মোটর? একটা মোটর। তাহলে আমাদের কত বের হয় মোট? আমাদের বের হবে 1492 ওয়াট আওয়ার। 1492 ওয়াট আওয়ার। এখন শেষমেশ আমাদের দেওয়া আছে কি? এবং 0.50 অ্যাম্পিয়ার প্রবাহে দুটি টেলিভিশন 10 ঘন্টা চলে। দেখো বন্ধুরা, আমাদের সেম এক্ষেত্রে আমাদের কি নাই? আমাদের পাওয়ার দেওয়া নাই, কিন্তু আমাদের এখানে কারেন্ট দেওয়া আছে। তাহলে কারেন্ট দেওয়া থাকলে আমরা পাওয়ার কিভাবে বের করব? দেখো আমাদের এখানে বলছে ওই বাড়িতে এক ফেজ 220 ভোল্ট সরবরাহ থাকে, অর্থাৎ ভোল্টেজও দেওয়া আছে, অর্থাৎ একটা টেলিভিশন 220 ভোল্ট পাবে। তাহলে আমাদের কি, আমরা ভোল্টেজ জানি, আবার এখানে আমাদের কারেন্ট দেওয়া আছে, তাহলে আমরা কি জানি? ফি ইকুয়াল ভি গুণ আই। তাহলে ভোল্টেজ কত দেওয়া আছে? 220, কারেন্ট কত দেওয়া আছে? 0.50। তাহলে এটা এই দুইটা গুণ করলে আমাদের কি বের হবে? পাওয়ার বের হবে। কার পাওয়ার বের হবে? একটি টেলিভিশনের পাওয়ার। তাহলে আমরা লিখি টেলিভিশন জন্য এনার্জি খরচ সমান টেলিভিশনের জন্য এনার্জি খরচ। তাহলে আমাদের প্রথমে কি পাওয়ার, টেলিভিশনের পাওয়ার কত? টেলিভিশনের পাওয়ার বের করতে হলে আমাদের কি ভোল্টেজ এবং কারেন্টে গুণ দিতে হবে। এখানে কারেন্ট দেওয়া আছে, এখানে ভোল্টেজ দেওয়া আছে। তাহলে 220 গুণ কারেন্ট কত? 0.50। তাহলে আমাদের কি বের হয়েছে? এটা লোডের ক্ষমতা বের হয়েছে, অর্থাৎ একটি টেলিভিশনের ক্ষমতা বের হয়েছে। এখন
এখন আমাদের সময় টেলিভিশনটা টেলিভিশন দুইটা কতক্ষণ চলে 10 ঘন্টা গুণ সময় হচ্ছে 10, কয়টা টেলিভিশন? দুইটা টেলিভিশন, তাহলে আমাদের মোট বের হয় কত? 2200 ওয়াট আওয়ার। এখন আমরা একটা টান দিয়ে মোট এনার্জি খরচ বের করব। তাহলে মোট এনার্জি খরচ সমান, একটু সামনে নিয়ে আসবা, মোট এনার্জি খরচ কত হয়? আমরা এটা যদি যোগ করি তাহলে আমাদের বের হবে 21,932 ওয়াট আওয়ার। 21,932 ওয়াট আওয়ার। এখন আমাদের এটা কিসে বের হয়েছে? ওয়াট আওয়ারে বের হয়েছে। এখন আমরা এটা যদি ইউনিটে নিতে যাই, তাহলে ইউনিটে নিতে হলে আমাদেরকে এটাকে কিসে ইউনিটে কনভার্ট করে, আমরা জানি 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। তাহলে আমাদের ওয়াট আওয়ারকে কিসে কনভার্ট করতে হবে? কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে ওয়াট আওয়ার থেকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হলে কি করতে হবে? মোট ওয়াট আওয়ারকে আমি 1000 দ্বারা ভাগ করে দিলে, আমাদের ওয়াটকে 1000 দ্বারা ভাগ করলে সেটা কিলোওয়াটে বের হয়। সো 21,932 ওয়াট আওয়ারকে 1000 দ্বারা ভাগ করলে আমাদের সেটা কি কিলোওয়াট আওয়ারে বের হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা বের করতে যাই, আমরা একটু পরবর্তী ফেজে যাই। তাহলে 21,932 ওয়াট আওয়ার, সেটাকে আমরা কি করব? কিলোওয়াট আওয়ারে বের করব। কিলোওয়াট আওয়ারে বের করলে আমাদের কবে কত? 21.932 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এটা আমরা কিসে কনভার্ট করছি? কিলোওয়াট আওয়ারে কনভার্ট করছি। তাহলে কত পাইলাম? 21.932 কিলোওয়াট আওয়ার। এখন আমরা কত পাই গেছি, মানে এত কিলোওয়াট আওয়ার মানে কি? এত ইউনিট। আমরা ইউনিট পেয়ে গেছি। এখন এটা হচ্ছে কি একদিনের জন্য। কত দিনের জন্য? একদিনের জন্য। এই যে এনার্জি খরচটা কত দিনের জন্য হয়েছে? একদিনের জন্য। মানে একদিনে এত 21.932 কিলোওয়াট আওয়ার খরচ হচ্ছে, মানে কি এত ইউনিট খরচ হয়েছে। তাহলে আমরা কিসে বের করবো সেটা? মোট মাসে কত খরচ হয়েছে। তাহলে মাসে খরচ হয়েছে কত? তাহলে এটার সাথে কত 30 দিন 30 বা 31 যদি গুণ করে দিই, তাহলে এক মাসে কত ইউনিট খরচ হয় সেটা বের হয়ে যাবে। এবং কি সেটার সাথে আমি যদি মোট কত খরচ, এক মাসে মোট কত ইউনিট খরচ হয়েছে সেটার সাথে যদি এক মাসে মোট খরচকৃত ইউনিটের সাথে যদি আমি 10 গুণ করে দিই, প্রতি বিদ্যুতের মূল্য যদি 10 টাকা হিসেবে যদি 10 গুণ করে দিই, তাহলে ওই বাড়িতে ওই মাসে মোট কত টাকা খরচ হবে, অর্থাৎ বিদ্যুৎ বিল ব্যবহার মাসিক বিল কত আসবে সেটা বের হয়ে যাবে। চলো আমরা এখন বের করব। সুতরাং মাসিক বিদ্যুৎ বিল সমান আমাদের কত আসছে এখানে? 21.932, 21.932। এটা কি একদিনে কত কিলোওয়াট আওয়ার খরচ হয়েছে সেটা বের হলো। হ্যাঁ, গুণ এক মাসের জন্য বের করতে হলে কত দিন করতে হবে? গুণ দিতে হবে। কত দিয়ে? এক মাসে কত দিন? 30 দিন বা 31 দিন। আমরা 31 দিন ধরি। হ্যাঁ, 31 দিন। তাহলে এক মাসে মোট এনার্জি খরচ বের হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, এবং কি ওই এনার্জি খরচকে আমরা যদি 10 টাকা প্রতি একক, আমরা যদি 10 টাকা ধরি, তাহলে 10 যদি গুণ করে দিই, তাহলে ওই মাসের মোট বিদ্যুৎ বিল বের হয়ে যাবে। কিসে বের হবে? টাকা। ঠিক আছে, তাহলে কত বের হবে? আমাদের বের হবে 6,798.92 টাকা। 6,798.92 টাকা, এটাই আনসার। এখন আমি তোমাদেরকে লাস্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে যদি আমাদেরকে মাসিক বিল যদি বের করতে পারো, মাসিক বিলের জায়গায় যদি বলতে পারে আমাদের 2020 সালে ফেব্রুয়ারি মাসে কত বিল হবে, বা 2024 সালে ফেব্রুয়ারি মাসে কত বিল হবে, বা 2023 সালে ফেব্রুয়ারি মাসে কত বিল হবে। এখন তুমি ফেব্রুয়ারি মাসে যখন বিদ্যুৎ বিলটা বের করতে বলবে, তখন তুমি চিন্তা করবো ওইখানে কি ওই বছরটা কি ফেব্রুয়ারি মাসটা কি লিপ ইয়ার নাকি। লিপ ইয়ার হলে সাধারণত আমরা জানি কত, ফেব্রুয়ারি মাসে 29 দিনে হয়, আর লিপ ইয়ার ছাড়া ফেব্রুয়ারি মাসে সচরাচর 28 দিনে হয়। 2020 সালে ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার হয়েছে, সেহেতু 29 দিন। ঠিক আছে, তাহলে এখানে কত দিতে, যদি বলো 2020 সালে ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিল করো, তাহলে এখানে কি 31 টাকা কত হবে? 29 হবে। এখন যদি বলে 2021 সালে বা 2021 সালে, আর বাকি সব মাসগুলা সচরাচর আমরা কত একটা নির্দিষ্ট ফিক্সড ডেট থাকে, যেমন জানুয়ারি মাসে কত দিন? 31 দিন থাকে। ঠিক আছে, এখন তোমাদেরকে যদি বলে যে জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল বের করো, তাহলে 31 দ্বারা গুণ হবে। এখন যদি বলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে যদি তোমাদেরকে বলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে যদি তোমাদেরকে বলে যে বিদ্যুৎ বিল করার জন্য, তাহলে তুমি কি 31 দিয়ে গুণ দিবা? না, সেখানে কি এপ্রিল মাস কত দিনে হয়? 30 দিনে হলে তার কত দিয়ে গুণ করবা? 30 দিয়ে গুণ করবা। এপ্রিল মাসে 30 দিয়ে গুণ করবা। ঠিক আছে।
ওকে, চলো বন্ধুরা আমরা অনুশীলনী 6 এর আরেকটা রচনামূলক দেখি। অনুশীলনী 6 প্রমাণ করা যে ফি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, ফি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। এবং প্রমাণ আমরা একটু কিছু কথা লিখতে হবে, দেখো বন্ধুরা আমরা এখানে লিখছি কোন পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে একক সময়ে তড়িৎ প্রবাহের ফলে, একক সময় বলতে কি টি সময়ে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ সম্পন্ন হয়, যে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয়, বা যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার বলে। বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি? এর একক হচ্ছে কি ওয়াট। তাহলে আমরা কি লিখতে পারি, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ চার্জ ভি ভোল্টেজে প্রবাহিত হয়, তবে কাজের পরিমাণ হয় ডাব্লিউ ইকুয়াল টু কি? ভি কিউ। কাজের পরিমাণ কতটুকু হবে? ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। সুতরাং টি সময়ে কাজের পরিমাণ সি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি? ডাব্লিউ সমান আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ বাই টি। এখন আমরা জানি আই ইকুয়াল টু কি জানি? কিউ বাই টি। তাহলে আমরা এই কিউ বাই টি সমান আমরা কি লিখতে পারি? আই লিখতে পারি। তাহলে ভি ইন্টু আই, তাহলে ভি ইন্টু আই, তাহলে আমরা কি লিখতে পারি? ফি ইকুয়াল ভি আই, ফি ইকুয়াল টু ভি আই। আমরা পরবর্তী ফেজে যাই। ফি ইকুয়াল টু কি লিখতে পারি আমি? ফি বা ফি ইকুয়াল ভি আই। এখন দেখো ক্ষমতা, তাহলে ফিটা কি? ক্ষমতা। ভিটা হচ্ছে কি? ভোল্টেজ। আইটা হচ্ছে কি? কারেন্ট। এখন ফি বা ফি ইকুয়াল ভি, আমাদেরকে কি বলছে এখানে? ভি স্কয়ার বা আর প্রমাণ করার জন্য বলছে। তাহলে দেখো আমরা জানি আই ইকুয়াল টু কি জানি? আই এর সূত্র জানি আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আমরা ভি গুণ আই এর সূত্র কত দিব? ভি বাই আর। আই এর সূত্র কি? আই ইকুয়াল টু ভি বাই আর। যদি ভি ইকুয়াল টু আই আর হয়, ভি ইকুয়াল আই আর হয়, তাহলে আই ইকুয়াল ভি বাই আর। তাহলে ভি বাই আর বসাইলে কত? তাহলে ভিটা উপরে রাশি, এই দুইটা রাশি ভি ভি গুণ হলে কত? ভি স্কয়ার, নিচে কত? আর। তাহলে ফি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। সুতরাং ফি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর প্রমাণিত। চলো বন্ধুরা আমরা দেখি অনুশীলনী 14 এর রচনামূলক 14। গাণিতিকভাবে প্রমাণ করে যে E ইকুয়াল মাইনাস এন ডি ফ্লাক্স বাই ডিটি ইন্টু 10 ইনভার্স 8 ভোল্ট। আমরা ফ্যারাডের দুইটি সূত্র জানি। ফ্যারাডের দুইটি সূত্র, প্রথম সূত্র কি জানি? এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। কোনো তার বা কয়েলে ইএমএফ আবেশিত হয় তখনই যখন উক্ত তার বা কয়েলের সাথে সংশ্লিষ্ট ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে গিয়ে, তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা কি? এখানে আবেশিত বিদ্যুৎ চালক বল উক্ত তার বা কয়েলের, এখানে সাথেটা এখান থেকে কেটে দিয়ে এখানে সাথেটা হবে, এখানে উক্ত তার বা কয়েলের ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। এখন আমরা যদি ই ইকুয়াল আবেশিত বিদ্যুৎ চালক বল, এন ইকুয়াল টু ধরি, এন সমান হচ্ছে গিয়ে তার বা কয়েলের ব্যাসের সংখ্যা, ফ্লাক্স 1 T1 সময়ে ফ্লাক্সের পরিমাণ T2 সময়ে ফ্লাক্সের পরিমাণ। তাহলে আমরা ফ্যারাডের নিউটনের সূত্র অনুযায়ী লিখতে পারি E সমানুপাতিক n ফ্লাক্স 2 মাইনাস ফ্লাক্স 1 T2 মাইনাস T1। এখন আমি এটা কোত্থেকে পারছি? এখন আমরা একটু দেখি, একটু দেখো এদিকে। মনে করো এটা একটা এক প্যাচের কয়েল, এখানে একটা বাতি লাগানো আছে। এখন এই এক প্যাচের কয়েলে কাছে যদি আমি একটা দণ্ড চুম্বক, এরকম একটা দণ্ড চুম্বক, এর মনে করে এটা দণ্ড চুম্বক, এই দণ্ড চুম্বকটাকে যদি আমি এভাবে নড়াচড়া করি, এটা
তারের বা কয়েলের কাছাকাছি এনে একটা দণ্ডচুম্বককে যদি এভাবে নাড়ানাড়ি করি, তাহলে এই যে দণ্ডচুম্বকের যে বলরেখা আছে, এই যে বলরেখা আছে, এখানে একটা ফ্লাক্স কর্তন হবে এবং সেই ফ্লাক্স কর্তনের কারণে কি হবে, এই কয়েলে একটা আবেশিত মানে অর্থাৎ একটা ইএমএফ আবিষ্ট হবে এবং সেই ইএমএফ এর কারণে ভোল্টেজের কারণে কি করে বাতিটা জ্বলবে, এদিকে একটা কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো কারণে বাতিটা জ্বলবে। এটা কি একটা এক পেসের কয়েল। এখন মনে করো দণ্ডচুম্বকটা, এই দণ্ডচুম্বকটা এই জায়গায় নর্থ সাউথ। এখন এই দণ্ডচুম্বকটা প্রথম অর্থাৎ T1 সময়ে দণ্ডচুম্বকটা আছে এই জায়গায়, ঠিক আছে। এখন T1 সময়ে যে ফ্লাক্স পাচ্ছে, এই কয়েলটা যে ফ্লাক্স পাইতেছে, সে ফ্লাক্সের পরিমাণ ধরলাম, এই যে ফ্লাক্সটা পাইতেছে না, হালকা একটা ফ্লাক্স পাইতেছে না, বা মনে করো দণ্ডচুম্বকটা এই জায়গায় আছে, মনে করো আমি যদি দেখাই দণ্ডচুম্বকটা হালকা একটু উপরে আছে, মনে করো হালকা একটু উপরে থাকলে তাহলে একটা ফ্লাক্স পাইতেছে, একটা ফ্লাক্স পাইতেছে না, একটা ফ্লাক্স পাইতেছে, তাহলে সে ফ্লাক্সের পরিমাণটা কি ধরলাম, ফ্লাক্স 1 T1 সময়। এই সময় মানে দণ্ডচুম্বক যখন এই জায়গায়, তখন এই ফ্লাক্সের পরিমাণটা কি ফ্লাক্স 1, অর্থাৎ যে পরিমাণ ফ্লাক্স পাইতেছে এই কয়েলটা। এখন T2 সময় মনে করো এরপরে আসছে কি, এরপরে T2 সময় আমি দণ্ডচুম্বকটা কি কয়েলের পুরোপুরি এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ একবার আপ ডাউন করার সময় তখন এই T1 সময় এই জায়গায়, T2 সময় যখন এই জায়গায় চলে আসছে, তখন এই দণ্ডচুম্বকের পুরো ফ্লাক্সটাই কিন্তু পাইতেছে, পুরো ফ্লাক্সটাই কি এই কয়েলটা পাইতেছে। তাহলে এখানে কি T2 সময়ে ফ্লাক্সের পরিমাণ কি ফ্লাক্স 2, তাহলে T1 সময়ে যে পরিমাণ ফ্লাক্স পেয়েছে সে পরিমাণ ফ্লাক্স থেকে T2 সময়ে ফ্লাক্সের পরিমাণ বেশি। T2 সময়ে এটা হচ্ছে কি T2 সময়ে, এটা হচ্ছে গিয়ে T2 সময়, এটা হচ্ছে কি T1 সময়। T1 পরিমাণ সময়ে ফ্লাক্সের পরিমাণ কি হালকা একটু অল্প একটু, কিন্তু T2 সময়ে পুরো কয়েলের ফ্লাক্সটাই পাইতেছে এই কয়েলটা, সেহেতু এখানে ফ্লাক্সের পরিমাণটা বেশি পাবে। ফ্লাক্সের পরিমাণটা বেশি হলে কি, ফ্লাক্স কর্তনের হার বেশি হলে কি ইএমএফ আবিষ্ট বেশি হবে। তাহলে এখন যদি আমরা দেখি T1 সময় মনে করো 1 সেকেন্ডে ফ্লাক্সের পরিমাণ হচ্ছে গিয়ে ফ্লাক্স 1, 2 সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ড পরে ফ্লাক্সের পরিমাণ হচ্ছে ফ্লাক্স 2। তাহলে ফ্লাক্সের যে পরিবর্তন হয়েছে, ফ্লাক্স 2 কি বেশি থাকবে, ফ্লাক্স 1 কম থাকবে। হ্যাঁ, T1 সময় ফ্লাক্সের পরিমাণ কম থাকবে, T2 সময় ফ্লাক্সের পরিমাণ বেশি থাকবে। তাহলে ফ্লাক্স 2 থেকে যদি ফ্লাক্স 1 বাদ দিই, তাহলে আমাদের কি বের হবে, আমাদের বের হবে ফ্লাক্সের পরিবর্তন। কি বের হবে, ফ্লাক্সের পরিবর্তন। আমাদের এখানে একটা সূত্র দেখছি আমরা, প্রথম সূত্র হচ্ছে গিয়ে কোনো তার বা কয়েলে ইএমএফ আবিষ্কৃত হয় তখনই যখন উক্ত তার বা কয়েলের সাথে সংশ্লিষ্ট ফ্লাক্সের পরিবর্তন ঘটে। তাহলে আমরা এই প্রথম সূত্র অনুযায়ী প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি E সমানুপাতিক ফ্লাক্স 2 মাইনাস ফ্লাক্স 1, ঠিক আছে। এখন দেখো, এখন এই যে T1 সময় ফ্লাক্সের পরিমাণ ফ্লাক্স 1 ছিল, T2 সময় ফ্লাক্সের পরিমাণ ফ্লাক্স 2 ছিল, ফ্লাক্স 2 থেকে ফ্লাক্স 1 বাদ দিয়েছে, ফ্লাক্সের পরিবর্তন বেড়েছে। এখন সময়ের যে পার্থক্য, অর্থাৎ T1 সময় এবং T1 সময় ফ্লাক্সের পরিমাণ ফ্লাক্স 1, T2 সময় ফ্লাক্সের পরিমাণ ফ্লাক্স 2, তাহলে T1 সময় যে সময়টা, ওই সময় এবং T2 সময় এই মনে করো প্রথম সময় 1 সেকেন্ডে ফ্লাক্সের পরিমাণ ফ্লাক্স 1, 5 সেকেন্ডে ফ্লাক্সের পরিমাণ ফ্লাক্স 2, তাহলে 5 সেকেন্ড থেকে 1 সেকেন্ড বাদ দিলে 4 সেকেন্ড, তাহলে সময়ের যে পার্থক্য, এই সময়ের পার্থক্য হচ্ছে T2 মাইনাস T1। এবং এই ফ্লাক্সের পরিবর্তনকে যদি আমি বুঝি সময়ের পার্থক্য, অর্থাৎ যে সময়টা ধরে কি একটা কয়েলের আশেপাশে কি দণ্ডচুম্বকটা নাড়ানাড়ি করলাম, সেই সময়টা দিয়ে যদি আমি ফ্লাক্সের পরিবর্তনকে ভাগ দিই, তাহলে এটা কি হয়, ফ্লাক্সের পরিবর্তনের হার, ফ্লাক্সের পরিবর্তন হয়েছে এবং ফ্লাক্সের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ দিচ্ছি, ফ্লাক্সের পরিবর্তনের হার বেড়েছে। এখন আমাদের দ্বিতীয় সূত্র থেকে জানি যায় আবেশিত বিদ্যুৎ চালক বল অর্থাৎ আবেশিত বিদ্যুৎ চালক বল উক্ত তার বা কয়েলের ফ্লাক্সের পরিবর্তনের হারে যায়। ফ্লাক্সের পরিবর্তনটা কি, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে ফ্লাক্স 2 মাইনাস ফ্লাক্স 1, পরিবর্তন হারটা কি টি, অর্থাৎ ফ্লাক্স এটাকে টি দ্বারা যদি ভাগ দিই, তাহলে ফ্লাক্সের পরিবর্তনটা বেরোচ্ছে। এবং এই ফ্লাক্সের পরিবর্তনটা কার সমানুপাতিক, এর সমানুপাতিক। কার সমানুপাতিক, এর সমানুপাতিক। এখন দেখো, এখন আমার যদি এখানে এটা এক পাশের কয়েল না হয়ে যদি আমার এটা অনেকগুলো প্যাচের কয়েল হইতো, মনে করো আমি এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন অনেকগুলো প্যাচের আছে, এখন মনে করো এই দণ্ডচুম্বকটা এই জায়গায়, এটা নর্থ, এটা সাউথ, এটা নর্থ, এটা সাউথ, এটা কি প্রথম,
T1 সময়ে এটার কি ফ্লাক্স 1, ফ্লাক্স 1 পরিমাণ, ফ্লাক্স 1 পরিমাণ, হ্যাঁ বড় রাখা ফ্লাক্স 1 তাহলে এই T1 সময়ে কয়েলটা কি ফ্লাক্স 1 পরিমাণ পাচ্ছে, T1 সময় কি ফ্লাক্স আছে এই ফ্লাক্স 1। এখন T2 সময় মনে করো দণ্ড সময় যখন প্রথমে 1 সেকেন্ডে এক জায়গায়, দ্বিতীয় সেকেন্ডে মনে করো এই জায়গায় আসছে, তাহলে এই দণ্ড চুম্বকের পুরো ফ্লাক্সটাই তো পাচ্ছে এই কয়েলটা, তাহলে এই পুরো ফ্লাক্সটা যেহেতু পাচ্ছে তাহলে কি ফ্লাক্সটা বেশি পাচ্ছে, অর্থাৎ এখানে আবেশিত বিদ্যুৎ চালক বল অর্থাৎ ইটা ইএমএফটা বেশি হবে। তাহলে এখন এই যে এক প্যাচ কত, এক প্যাচের জন্য কি ফ্লাক্সের পরিবর্তন হারটা ঠিক আছে, কিন্তু এখানে যদি অনেকগুলো প্যাচ হয় তাহলে প্রত্যেকটা প্যাচের জন্য ফ্লাক্সের পরিবর্তন করতেছে না, প্রতিটা প্যাচের জন্য কি করতেছে, একটা প্যাচের জন্য যদি ফ্লাক্সের পরিবর্তন যদি এরকম ঘটে তাহলে প্রতিটা প্যাচের জন্য তাহলে কয়টা প্যাচ এখানে দেওয়া আছে আমরা জানি না, তাহলে কত ধরলাম আমরা n সংখ্যক প্যাচ, তাহলে কত ধরলাম n সংখ্যক প্যাচ, তাহলে n ইনটু ফ্লাক্স 2 মাইনাস ফ্লাক্স 1 বাই T2 মাইনাস T1 সমানুপাতিক কি ইএমএফ অর্থাৎ ই আবেশিত বিদ্যুৎ চালক বল, ঠিক আছে। এখন বা আমরা লিখতে পারি বা ই সমানুপাতিক, এখন দেখো n এখানে যে ফ্লাক্সের যে পরিবর্তন করছে এই ফ্লাক্সের পরিবর্তনটা খুব ক্ষুদ্র পরিমাণ, এ কারণে আমরা এটা কি দিলব ডি ফ্লাক্স, ঠিক আছে। এই T2 মাইনাস T1 অর্থাৎ সময়ের পরিবর্তনটা যেটা সময়ের পরিবর্তন খুব কম সময় অর্থাৎ আমরা সেটাকে কি দিলাম ডি টি দিলাম। এখন দেখো আমরা পরবর্তী ফেজে যাই, এখন দেখো এই যে কিছুক্ষণ আমরা যে পাইলাম ই সমানুপাতিক n ডি ফ্লাক্স বাই ডিটি, সমানুপাতিক চিহ্নটা ওঠানোর জন্য আমরা সমানুপাতিক ধ্রুবক ইউজ করব, সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে গিয়ে কে, তাহলে কে এন ডি ফ্লাক্স বাই ডি টি বোল্ড, ডি ফ্লাক্স বাই ডি টি, কে কে একটি পাতি ধ্রুবক, ঠিক আছে। এখন বা ই সমান লেখা যায় কে এর মান 1 ধরলে তাহলে এন ডি ফ্লাক্স বাই ডি টি। এই আবেশিত ইএমএফ তোমার যখন মূল ভোল্টেজকে বাধা দিবে, এই আবেশিত ইএমএফটা যখন মূল ভোল্টেজকে বাধা দিবে তখন আমরা এর আগে আমরা একটা মাইনাস দিব, তাহলে বা ই সমান মাইনাস এন ডি ফ্লাক্স বাই ডি টি, যখন এখানে সাইড দিয়ে লিখবে যখন আবেশিত ইএমএফ মূল ভোল্টেজকে বাধা দেয়, ঠিক আছে। বা সুতরাং আমরা কি পেলাম বা দেখা যায় ই সমান মাইনাস এন ডি ফ্লাক্স বাই ডি টি, ঠিক আছে। এখন আমরা এখানে ফ্লাক্সের একক ধরি আমরা ওয়েবারে, ঠিক আছে। এখন ফ্লাক্সের একক যদি প্রতি ক্ষেত্রে আমরা যদি ম্যাক্সওয়েল ধরি, ফ্লাক্সের একক যদি ম্যাক্সওয়েল ধরি তাহলে প্রতি ক্ষেত্রে 10 ইনভার্স 8 দ্বারা গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি ইনটু 10 ইনভার্স 8, ঠিক আছে। এখানে সাইড দিয়ে লিখে দিবা ফ্লাক্সের একক ম্যাক্সওয়েলে ধরি, তাহলে সুতরাং আমাদের যেটা বের হয় ই সমান মাইনাস এন ডি ফ্লাক্স বাই ডি টি ইন্টু 10 ইনভার্স 8 ভোল্ট, ঠিক আছে। ক্লিয়ার। আমাদের এখানে প্রমাণটা এই জায়গা পর্যন্ত আসতে পারে আবার এই জায়গা পর্যন্ত, আর যেহেতু এখানে ইকুয়াল টু মাইনাস এন ডি ফ্লাক্স বাই ডি টি ইন্টু 10 ইনভার্স 8 ভোল্ট এতটুকু পর্যন্ত দিয়েছে, আমরা এতটুকু পর্যন্ত নিয়ে আসবো, কিন্তু অবশ্যই এই নোটগুলো পাশের নোটগুলো অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। ফ্লাক্সের একক ম্যাক্সওয়েলে ধরি এটা 10 ইনভার্স 8 এই কারণে আসছে। ওকে, ক্লিয়ার।